দেখছিলাম, যেটার ভিত্তিতে মনে হলো না একটা ইনফরমেশন সেশন আপনাদেরকে আমাদের দাঁড় করানো উচিত, যেখান থেকে আমরা সবাই কিছুটা হলেও একটা গাইডলাইন পেয়ে নিজেদেরকে একটা সঠিক অবস্থানে নিয়ে যেতে পারি। যারা অলরেডি পড়াশোনা শেষ করেছেন এনডি বা এইচএনডি এবং যারা পরিকল্পনা করছেন ন্যাশনাল ডিপ্লোমা পড়বেন, তাদের প্রত্যেকের জন্য আজকের এই সেশনটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটা অনেক ইনফরমেটিভ হবে আমি বিশ্বাস করি। প্রথমত বলে নেই, বিটিইসির আন্ডারে আমরা যে হায়ার ন্যাশনাল ডিপ্লোমা এবং ন্যাশনাল ডিপ্লোমা ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটি করে থাকি, এটা ইউকের একটা কারিকুলাম এবং এটা এইচএনডি হচ্ছে গিয়ে আমরা যেটাকে ধরি ব্যাচেলর্সের সেকেন্ড ইয়ারের সমমান। তার মানে আপনি যদি এইচএনডি কমপ্লিট করেন, আপনি ব্যাচেলর্সের সেকেন্ড ইয়ার সম্পন্ন করলেন। যেহেতু এটা ইউকের কারিকুলাম, সেক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশের কয়েকটা ইউনিভার্সিটি এটাকে অ্যাকসেপ্ট করে, আপনি সেখান থেকে গ্র্যাজুয়েশন করতে পারবেন, অথবা যদি চান ইউকেতে গিয়ে আপনি গ্র্যাজুয়েশন বা মাস্টার্স আর পিএইচডি করতে পারবেন। ইউকের জন্য এই ডিগ্রিটা 100% পারফেক্ট, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। যেহেতু এটা ইউকের কারিকুলাম, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য একটু ডিফিকাল্টিস হয়। অনেক বিশ্ববিদ্যালয় চাইলে ইলেকট্রিক্যালে করা যায় না। বাট যেহেতু আমরা অ্যারোনটিক্যাল পড়ছি, আমরা অ্যারোনটিক্যাল নিয়েই কথা বলবো, কারণ আমাদের প্যাশন থেকে আমরা অ্যাভিয়েশনে এসেছি। তো অ্যাভিয়েশন এটার ভবিষ্যৎ কি, সেটা নিয়ে আমরা আজকের এই সেমিনারটি সম্পন্ন করতে চাই। যারা এনডি করেছেন ন্যাশনাল ডিপ্লোমা, এটা আমাদের এসএসসি পাস করার পরে, ও লেভেলের পরে আমরা এই ডিগ্রিটা সম্পন্ন করি। এটাকে ইকুইভ্যালেন্ট টু আমরা ধরি হচ্ছে ইন্টারমিডিয়েট। তার মানে আপনি যদি এনডি সম্পন্ন করেন, তাহলে আপনি ইন্টারমিডিয়েট সমমান। এরপরে আপনি চাইলে এইচএনডিও করতে পারেন, আর ফিউচার কী করতে পারেন সেগুলো নিয়ে আমাদের আজকের এই আলোচনাটা থাকবে। তো যে যেখান থেকে আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ অ্যাভিয়েশন অনেক পরিবর্তনের অংশ এবং যেটার গুরুত্বপূর্ণ বাংলাদেশের ইকোনমিতে আমরা দেখতে পাবো অদূর ভবিষ্যতে, এখনও আছে। আর আমরা যারা অ্যাভিয়েশন সম্পর্কে এখনও সচেতন নই, আমরা যারা এখনও অনেক পিছিয়ে আছি বা অনেক তথ্য আমাদের কাছে নাই বা সঠিক গাইডলাইন নাই, তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টস করবেন, চেষ্টা করবো আপনাদেরকে আনসার করার যতটুকু সম্ভব কমপ্লায়েন্স এবং রেগুলেশনের মধ্যে থেকে সঠিক একটা গাইডলাইন আমরা দাঁড় করানোর চেষ্টা করব। আজকের এই ভিডিওটি করা হচ্ছে কোনো কলেজ বা কোনো প্রতিষ্ঠানকে প্রমোট করার জন্য নয়। আমি একজন অ্যাভিয়েশন পার্সোনাল, তো আমিও একটা সময় এই তথ্য জানার যে ক্ষুধা এটা আমার মধ্যে ছিল, সেই জায়গা থেকে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা, আমার বিভিন্ন রিসার্চ এবং আমার পার্সোনাল যে এক্সপিরিয়েন্স আছে সেখান থেকে আমি আপনাদেরকে এই গাইডলাইনটা দেওয়ার চেষ্টা করছি। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত এবং আপনাদের সকলের সুবিধার্থে। তো চলুন, যারা হায়ার ন্যাশনাল ডিপ্লোমা শেষ করেছেন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এইচএনডি ইন্টারমিডিয়েট করার পরে আরও 2 বছর পড়াশোনা করেছেন বাংলাদেশে বিটেক এডিক্সেলের আন্ডারে, তাদের ভবিষ্যৎটা কী হতে পারে? ক্যারিয়ার 2 ধরনের হবে, এক হচ্ছে ইন্ডাস্ট্রি, আরেকটা হচ্ছে গিয়ে আপনার টিচিং। তার মানে আপনি যদি চান এরপর থেকে আপনি ইন্ডাস্ট্রিতে জবের দিকে আসতে পারেন অথবা টিচিংয়ের দিকে আসতে পারেন। তো আসতে গেলে আপনাকে কি করতে হতে পারে বা আপনার কোন দিকে যেতে পারেন সেটা নিয়ে কথা বলি। এইচএনডি করার পরে মোস্ট অফ দ্য স্টুডেন্ট যাদের সাথে কথা হয়েছে, আমার মনে হয়েছে তারা সবাই ইংল্যান্ডের দিকে মুভ করবে, কারণ যেটা ইংল্যান্ডের কারিকুলাম, সব ইংল্যান্ডেই যেতে চাইবে। তো ইউকেতে যদি চান অ্যারোনটিক্যাল করার পরে সবারই টার্গেট থাকবে যে ব্যাচেলর্স ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়ার। ব্যাচেলর্স ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, এই যে ব্যাচেলর্স ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়বেন, প্রথমত আপনারা লক্ষ্য রাখবেন যে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং কেন পড়বেন বা আপনার এরপরে লক্ষ্য কী। লক্ষ্যটা 2 ধরনের হতে পারে, এক হচ্ছে ডিজাইন ম্যানুফ্যাকচারিংয়ে যাওয়া, এক হচ্ছে মেইনটেনেন্সে আসা। এটা নিয়ে আমরা কথা বলবো। তো আমরা প্রথমে ডিজাইন এবং ম্যানুফ্যাকচারিং নিয়ে কথা বলি, দেন আমরা এয়ারক্রাফট মেইনটেনেন্সে আসবো। যদি আমরা ডিজাইন এবং ম্যানুফ্যাকচারিংয়ের দিকে লক্ষ্য করি, তাহলে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়বো। কোথায় পড়বো? অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পড়লে অবশ্যই মনে রাখবেন ওই দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার জন্য। কেন সেরা বিশ্ববিদ্যালয় হবে? কি যে আমরা যেহেতু বাইরের মানুষ, ওই দেশের ন্যাশনালিটি না, ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়লে আমাদের যে চাকরির একটা সুযোগ সুবিধা, ইন্টার্নশিপের সুযোগ সুবিধা, এই জিনিসগুলো আমাদের একটু বেড়ে যাবে এবং আপনার জব মার্কেট আপনার একটা ডিমান্ড তৈরি হবে। এবং ভালো বিশ্ববিদ্যালয়গুলো কেন ভালো বলা হয়? কারণ তাদের ফ্যাকাল্টি অনেক রিচ থাকে, তাদের ল্যাব অনেক রিচ থাকে,
তাদের ওখানে প্র্যাকটিক্যাল থেকে শুরু করে সবগুলো সুন্দরভাবে হাতে কলমে শেখানো হয়, যাতে একটা স্টুডেন্ট ওখান থেকে বেরিয়ে গিয়ে একটা মানব সম্পদে পরিণত হতে পারে। এই দিকটাতে আমাদের খেয়াল রাখতে হবে। এখন অ্যারোস্পেসে যখন আমরা পড়তে যাব, আমাদের অনেকগুলো মেজর আছে। তো সেখানে আমার প্রশ্ন এসেছিল যে আমরা আসলে কোন মেজরটা নিলে আমার জন্য চাকরিতে সুবিধা হবে। দেখুন, অ্যাভিয়েশন এমনই একটা সাবজেক্ট, এটা রোবাস্ট একটা সাবজেক্ট। তো এখানে অনেক মেজরের সম্ভাবনা আছে। আপনার ফিল্ড অফ ইন্টারেস্ট কোনটাতে কাজ করছে সেটা নিয়ে আপনাকে আগাতে হবে। আমি তো একটা উদাহরণ দিই, আপনি এয়ারক্রাফট ডিজাইন নিয়ে কাজ করতে পারেন, আপনি সিস্টেম ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারেন, আপনি কম্পোনেন্ট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারেন, ফ্লাইট কন্ট্রোলস নিয়ে কাজ করতে পারেন, মানে শিখতে পারেন, স্টাডি করতে পারেন, অ্যারোডাইনামিক্স নিয়ে স্টাডি করতে পারেন, হিউম্যান ফ্যাক্টরস এবং আর্গোনমিক এটা নিয়ে কাজ করতে পারেন। তারপরে আপনি এখন লোড অ্যান্ড ব্যালেন্স বা স্ট্রাকচার এটা নিয়ে কাজ করতে পারেন, ম্যাটেরিয়ালস ডেভেলপমেন্ট বা ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করতে পারেন, কম্পোজিট নিয়ে কাজ করতে পারেন। বর্তমান প্রেক্ষাপট যদি চিন্তা করেন, 24-এর লাস্টে দেখবেন যে এক সপ্তাহে 5 থেকে 6টা ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো ধরেন আমি একটা উদাহরণ দিই যে আপনি স্ট্রাকচার নিয়ে কাজ করেন, এমন একটা কম্পোজিট তৈরি করেন যেটার ফ্রিকশন লেভেল এত হাই হবে যে এত ফ্রিকশনও সহজে ফায়ারটা আসবে না। হতে পারে একটা কনসেপ্ট, এটা একটা কনসেপ্ট, বাট ট্রাই করেন এটাকে ডেভেলপ করার জন্য। থিসিস বিভিন্ন প্রকার হতে পারে, কনসেপচুয়াল থিসিস হয় অনেক সময়, এবং সেগুলো অনেক সময় অ্যাকসেপ্টেন্স আসে, এবং দেখা যায় যেটা আমরা চিন্তা করছি সেটাকে গবেষণা করতে করতে একটা সময় আমরা সেই জায়গাগুলো নিয়ে যেতে পারি। তার মানে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে আপনার যে সাবজেক্টটা ভালো লাগে, যদি প্রোপালশন ভালো লাগে প্রোপালশন নিয়ে পড়েন, যদি আপনার সিস্টেম ভালো লাগে সিস্টেম নিয়ে পড়েন, যেটা নিয়েই পড়বেন আপনি যদি ফোকাস করেন অবশ্যই আপনার একটা ভালো আউটপুট পাবেন। এখন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং যদি পড়তে চাই HND-র পরে, তারপর আমি কি করব? অ্যারোস্পেস শেষ করার পর আপনি চাইলে ফার্দার স্টাডিতে মাস্টার্স করতে পারেন, দেন PhD করতে পারেন। তবে একটা জিনিস মনে রাখবেন, মাস্টার্স যখন করবেন বা গ্র্যাজুয়েশন যখন করবেন, একটা দুইটা রিসার্চ পেপার যদি ভালো হয়, PhD আপনি টাকা দিয়ে করবেন না। আপনার টার্গেট থাকবে PhD আপনি ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে করবেন। তার জন্য যদি UK থেকে আপনার অন্য কোনো দেশে মুভ করা লাগে, সেটা আপনি অ্যাজ অপরচুনিটি হিসাবে গ্রহণ করতে পারেন। যদি আপনি গ্রোথ মাইন্ডসেটের অংশ হয়ে থাকেন, তাহলে অবশ্যই প্রত্যেকটা চ্যালেঞ্জকে আপনি অপরচুনিটি হিসাবে দেখবেন, বিকজ দ্য চ্যালেঞ্জ আপনাকে তৈরি করবে এই পৃথিবীকে লিড করার জন্য। আমি যে কথাগুলো বলছি এটা এত সহজ যাত্রা নয়, কিন্তু এটার একমাত্র অংশীদার বা পথ চালক হচ্ছেন আপনি। আপনি যেভাবে এটাকে অ্যাকসেপ্ট করবেন, যেভাবে এটাকে মনিটাইজ করবেন, সেভাবে আপনি সামনের দিকে যেতে পারবেন। একই বিশ্ববিদ্যালয় থেকে যদি গ্র্যাজুয়েশন করেন, মাস্টার্স ওই বিশ্ববিদ্যালয় থেকে করলে, PhD অন্য জায়গা থেকে করবেন। এর পিছনে অনেক রহস্য আছে, কোনো এক সময় পার্সোনালি কথা বলে বলবো। এখন কথা হচ্ছে গিয়ে যে আমি মাস্টার্সকে তাহলে এই সাবজেক্টেই থাকবো, ডিপেন্ড করে আপনার মনের যে আকাঙ্ক্ষা, আপনি কি চাইতেছেন। আপনি গ্র্যাজুয়েশন করার সময় ফিল হলো যে না আমি ইঞ্জিনিয়ারিংয়ে থাকবো না, আই এম টু সুইচ ইন ম্যানেজমেন্ট, নো প্রবলেম, আপনি MBA করেন, আপনি ফাইন্যান্স নিয়ে পড়েন, যেটাতে আপনার ফিল্ড অফ ইন্টারেস্ট কাজ করে। মনে হলো না আমি এয়ার অর্ডিন্যান্স নিয়ে পড়তে চাই, ওকে, আপনি ব্যাচেলর শেষ করার পরে আপনি এয়ার অর্ডিন্যান্স নিয়ে পড়েন। এয়ার অর্ডিন্যান্স নিয়ে কোথায় পড়তে পারেন? অনেক বিশ্ববিদ্যালয় আছে যারা এয়ার অর্ডিন্যান্সের উপরে, রেগুলেশনের উপরে পড়ায়, ঠিক আছে। এই কথাগুলো আপনারা করতে পারেন আপনাদের সুবিধার্থে। যা কিছুই করেন এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার অন্তর থেকে কি চাইতেছেন, কোন সাবজেক্টকে ভালোবেসে আপনি শিখতে পারেন। এখন আসি আমরা ইউকের কোন বিশ্ববিদ্যালয়, ইউকেতে যদি যাই কোন বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা পড়তে পারি। আমি একটা রিসার্চ দেখেছিলাম, এটা একটু শেয়ার করতে চাই। ইটস এ কমপ্লিট ইউনিভার্সিটি গাইড। ওদের ওখানে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের ইউকেতে টপ 10 অ্যারোস্পেস বা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির জন্য। ওরা এক নম্বরে সাজেস্ট করছে ইম্পেরিয়াল কলেজ লন্ডন, ইউনিভার্সিটি অফ ব্রিস্টল, ইউনিভার্সিটি অফ সাউদাম্পটন, ইউনিভার্সিটি অফ শেফিল্ড, লাগনবার্গ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ নটিংহাম, ইউনিভার্সিটি অফ বার্মিংহাম, কুইন্স, ইউনিভার্সিটি বেলফাস্ট, ইউনিভার্সিটি অফ লিডস, ইউনিভার্সিটি অফ লিভারপুল। এরকম একটা লিস্ট ওরা দিয়েছে, এটা আপনারা অনলাইনে সার্চ করলেই পেয়ে যাবেন। সেখান থেকে যেটা আপনি কোর্স কারিকুলাম দেখে আপনার সুইটেবল মনে হবে, যেটা মনে হবে না এই টপিকগুলো আমার বেশ ইন্টারেস্টিং লাগে, আপনি সেখান থেকে একটা পিক করে নিতে পারেন। খরচের জায়গা থেকে আসি। ইউকেতে সাধারণত আমাদের দেখা যায় যেহেতু আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমাদের টিউশন ফিটা একটু হাই থাকে, মোস্ট অফ দ্য কেসেস 10 লাখ টাকার উপরে পার ইয়ার। তো যদি ব্যাচেলর্স HND করার পরে করেন, মোস্ট অফ দ্য কেস দেখা যাবে যে ফাইনাল ইয়ারটা আপনাকে করতে হবে, ইটস নোন অ্যাজ দ্য টপ আপ। তো টপ আপ যদি করেন আপনার ধরেন 10+ লাখ টাকা, যদি স্কলারশিপ দিয়ে একটু কমে যাবে, এটা আপনারা কথা বলবেন।
আইএলটিএস এর অনেক জায়গায় রিকোয়ারমেন্টস থাকে, অনেক জায়গায় রিকোয়ারমেন্টস থাকে না। এরপরে যদি এমএস করেন, এমএস 12 লাখ প্লাস বা 10 লাখ প্লাস, এমনই ডিপেন্ড করে। ইউকের সুবিধা কি জানেন, ইউকেতে মাস্টার্স করতে হয় মাত্র 1 বছরে, অন্যান্য সব জায়গায় কিন্তু 2 বছর। ইউকেতে এইটাই একটা বড় অপরচুনিটি, মাস্টার্স আপনাকে 1 বছরে দিয়ে দিবে। মানে আপনি অন্য জায়গায় গেলে 2 বছর, এখানে আপনি 1 বছর এগিয়ে গেলেন। এবং অন্য অনেক জায়গায় আছে পিএইচডি ডিগ্রি 4 to 6 ইয়ার বা 8 ইয়ার্স, কিন্তু ইউকেতে মোস্ট অফ দ্য কেসেস 3 ইয়ার্স। তো এটা আপনি কথা বললে আস্তে আস্তে এটা সব ইনফরমেশন আপনি ইউনিভার্সিটি থেকে পেয়ে যাবেন। তো যারা অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়তে চান, তো তারা এই জিনিসগুলো আপনারা দেখতে পারেন। আমি আরেকটু রিপিট করি, আপনি চাইলে ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং মেজর করতে পারেন, সিস্টেম ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে পড়তে পারেন, কম্পোনেন্ট ডিজাইন পড়বেন, সবই মানে মেজর কোনটার দিকে ফোকাস করবেন সেটা আমি বলছি। ফ্লাইট কন্ট্রোলস নিয়ে পড়তে পারেন, অ্যারোডাইনামিক্স নিয়ে পড়তে পারেন, হিউম্যান ফ্যাক্টরস অ্যান্ড অ্যালগরিদমিক নিয়ে পড়তে পারেন, লোডস অ্যান্ড ব্যালেন্সিং নিয়ে পড়তে পারেন, স্ট্রাকচার ডেভেলপমেন্ট নিয়ে পড়তে পারেন, আর ম্যাটেরিয়ালস নিয়ে পড়তে পারেন। ম্যাটেরিয়ালস স্ট্রাকচারের একটা পার্ট, আপনি চাইলে এটাকে ডিফারেন্টও করতে পারেন। এবং এই যে ডিজাইন নিয়ে কথা বলছি, ডিজাইনে কী হতে পারে, সাধারণত আমরা দেখা যায় যে আপনি 50 বছর পরে কোন ধরনের এয়ারক্রাফট পৃথিবীতে আসবে, 100 বছর পরে কোন ধরনের টেকনোলজি আমরা ইউজ করব, এই সব কিছু কিন্তু আপনার ফিল্ড অফ ইন্টারেস্ট থেকে প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে থেকে বেছে নিয়ে পড়তে হবে। এটা গেল যারা বিটেক ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং লেভেল 5 সম্পন্ন করলেন তাদের জন্য একটা দিক। এখন যারা এইচএনডি করেছেন এবং লাইসেন্স করতে চাইতেছেন, মানে এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং পড়তে চাইতেছেন, সেদিকটা কি হতে পারে। আপনি চাইলে ইউকেতে গিয়ে ব্যাচেলার্স করতে পারেন এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিংয়ের উপরে। চেষ্টা করবেন সেই বিশ্ববিদ্যালয়ে পড়ার যাদের এই ফাইনাল ইয়ারটা সিএ ইউকে অথরাইজড, তার মানে তারা যে কোর্সটা করাচ্ছে টোটাল বিটেক বা ব্যাচেলার্স প্রোগ্রামটা সিএ ইউকের অ্যাফিলিয়েটেড বা তাদের অথরাইজেশন আছে, অথবা তারা সেখানে যে মডিউলগুলো পড়ায় সেটা সিএ ইউকে অ্যাপ্রুভ। ফাইনাল ইয়ারে সাধারণত আপনি এভাবে করে মডিউল পাবেন না, কারণ মডিউলটা 1 to 1st এবং 2nd ইয়ারে শেষ হয়ে যায়। আপনি পাবেন শুধু একটা ম্যানেজমেন্টের সাবজেক্ট আর একটা কোয়ালিটি সাবজেক্ট বা রিসার্চ, এভাবে আপনার ফাইনাল ইয়ারটা শেষ হবে। মেইনটেন্যান্সের জন্য এটা কেন বলছি, ইউকেতে বা ইয়ারসাতে 2023 সালে একটা রেগুলেশন এসেছে 66A.25, সেখানে লেখা 25A, সেখানে লেখা আছে যদি আপনার ব্যাচেলার্স প্রোগ্রাম অ্যারোনটিক্যাল, মেকানিক্যাল আর ইলেকট্রিক্যালে হয়ে থাকে এবং আপনার টপিক বা সিলেবাস আপনি যেটা কভার করেছেন সেটা যদি কম্পিটেন্ট অথরিটি অ্যাকসেপ্ট করে, তাহলে ইয়াসা এক্সামিনেশনের যে মডিউলগুলো আছে সেখান থেকে কিছুটা আপনি ওয়েভার পেতে পারেন। বাট দ্য ডিগ্রি অ্যান্ড দ্য কারিকুলাম শুড বি অ্যাকসেপ্টেড বাই সিভিল এভিয়েশন অথরিটি, ওই দেশের সিভিল এভিয়েশন অথরিটি। ইয়াসাতে অ্যাপ্লাই করলে ইয়াসা, সিএতে করলে অ্যাপ্লাই করলে সিইউকে। তো সেক্ষেত্রে এটা আপনি দেখবেন যাদের সাথে সিইউকের অ্যাফিলিয়েশন আছে সেখান থেকে যদি পড়েন, আপনার এইচএনডিতে সাবজেক্ট পড়েন, দেখা যাবে আপনি মেইনটেন্যান্সে আসতে গেলে 5-6টা সাবজেক্ট হয়তো আপনার এক্সামিনেশন দেওয়া লাগবে না, এগুলো ওয়েভার হিসেবে পেলেও পেতে পারেন, যেটা নতুন রেগুলেশন এখনো কেউ পায় নাই। তো এটা আপনারা কনসিডার বা বিবেচনায় রাখতে পারেন। যদি এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিংয়ে যান, সেখানে 2টা দিক আছে, একটা হচ্ছে আপনার এয়ারফ্রেম অ্যান্ড ইঞ্জিন, যেটাকে আমরা B1.1 বলি, আর একটা হচ্ছে B2 অ্যাভিওনিক্স, ইলেকট্রিক্যাল, রেডিও, রাডার, কমিউনিকেশনস। তো আপনাদের যার যেদিকে ইন্টারেস্ট সে সেদিকে যাবে। এখন কথা হচ্ছে গিয়ে, আমি যদি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং করি, গ্রাজুয়েশনের পর একটা ইন্টার্নশিপ দিয়ে আমি ডিজাইন বা ম্যানুফ্যাকচারিং, এয়ারবাস, বোয়িং, হানিওয়েল বিভিন্ন জায়গায় আমি সেট হতে পারি বা আমার একটা সুযোগ হতে পারে। তা আমি যদি ব্যাচেলার্স করি এবং আবার লাইসেন্সিংয়ে আসতে চাই, তাহলে আমার কতটা সময় লাগবে এবং কেমন পরিমাণ টাকা খরচ হতে পারে। ধরুন যে লাস্ট ইয়ারটা করলেন, আপনার 10 লাখ বা 10 লাখ প্লাস টাকা আপনার লাগলো অ্যাজ এ টিউশন ফি। এরপরে যদি মডিউল করতে হয় অ্যাটলিস্ট 5 লাখ টাকা আপনার লাগবে। ইয়াসা পার্ট 66 ক্যাট B1.1 আর B2, অথবা সিইউকে B1.1 আর B2, যে মডিউলই করেন আপনার 5 লাখ টাকার মতো লাগবে ধরা যায়, এটা অ্যাজাম্পশন। আবার দেখা যাচ্ছে আপনি অনেক মডিউলে একবারই পাস করে গেলেন, তাহলে হয়তো বা যদি ওখানে মডিউল 10,000 টাকা করে হয় তাহলে 1,30,000 টাকা হয়ে যাবে। আবার যদি কেউ একটু খারাপ করে তার জন্য আবার রিটেক দিতে হবে। তো এইগুলো বিষয় করে একসাথে ধরা হয়েছে যে 5 লাখ টাকা লাগবে। এটাই কিন্তু আপনার শেষ নয়। আপনার মানে ব্যাচেলার্স হলো আপনার এইচএনডির পরে ব্যাচেলার্স প্লেন, এরপরে আপনি মডিউল কমপ্লিট করলেন, তারপরে কী হবে, তারপরে আপনি একটা ইন্টার্নশিপ খুঁজবেন। যেমন এখন দেখা যায় যে ইউরোপে অনেক ভ্যাকেন্সি আছে, যারা পড়াশোনা করছে তারা অনেকেই বিভিন্ন ব্রিটিশ এয়ারওয়েজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এনগেজমেন্টের চেষ্টা করছে এবং সুযোগও পেয়েছে। তো সেখানে আপনি ইন্টার্নশিপ করলেন, এই যে ইন্টার্নশিপ করে আপনার ধরেন চাকরি হলো,
চাকরি হওয়ার পরে আপনার একটা টাইপ ট্রেনিং করতে হবে, ওখানে যে এয়ারক্রাফট আছে সেটা টাইপ ট্রেনিং করতে হবে। এটা কোম্পানিও করাইতে পারে অথবা নিজে করতে পারেন। সেই টাইপ ট্রেনিংয়ের জন্য খরচ হবে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা। এই টাইপ ট্রেনিং করাটাই কিন্তু শেষ নয়, এরপরে আপনাকে একটা স্ট্রাকচারাল অন জব ট্রেনিং করতে হবে প্রথম টাইপ এন্ডোর্সমেন্টের জন্য। যদি আপনি একজন লাইসেন্সড এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার হতে চান, তো সেক্ষেত্রে এই এসওজিটি যদি করতে চান, এসওজিটির জন্য মিনিমাম বাজেট থাকতে 10 থেকে 15 লক্ষ টাকা। রেগুলেশন অনেক চেঞ্জ হচ্ছে, এখন বলা যাচ্ছে না যে এই কস্টটা বাড়বে কিনা। এই 10-15 লাখ টাকার মধ্যে আপনার একটা ফুড খরচ আছে, লিভিং খরচ আছে, একটা টিউশন ফি তাদেরকে দিতে হয় সেটা আছে। নর্মালি $8,000 থেকে $10,000 হচ্ছে কি এই টাইপ ট্রেনিংটার কস্ট, এবং ইউকেতে এটা সব থেকে বেশি, ইউকেতে পাউন্ড। তো ইউকেতে যদি 10,000 পাউন্ড হয়, বাংলাদেশি টাকা এটা হয়ে যায় অ্যারাউন্ড 1,14 লক্ষ টাকা। এবার 2 মাসের থাকা খাওয়া সব মিলিয়ে আমরা এটাকে ধরছি 15 লক্ষ টাকা, যেহেতু আপনি ওখানে আছেন। তো আপনার ব্যাচেলার্স হলো, মডিউল হলো, দেন আপনার টাইপ ট্রেনিং হলো, এসওজিটি হলো। তো দেখা যাচ্ছে টোটাল আপনার অ্যারাউন্ড 30 লক্ষ টাকা ব্যাচেলার সহ, 10, 15, 20, 35, টোটাল 35 লক্ষ টাকা আপনার লাগতেছে ব্যাচেলার্স টু একজন লাইসেন্সড ইঞ্জিনিয়ার হতে। অ্যাডভান্স ইয়ার হচ্ছে লাইসেন্সড ইঞ্জিনিয়ার যদি আপনি একবার হয়ে যান, আপনার জন্য একটা গ্লোবাল অপরচুনিটি আছে। আপনারা জেনে অবাক হবেন যে ব্রিটিশ এয়ারওয়েজ, যারা সাধারণত বাইরে থেকে কখনো কাউকে রিক্রুট করতো না, তারা এখন এশিয়ানদের অ্যাজ এ ইঞ্জিনিয়ার রিক্রুট করতেছে, এবং 1-2 জন বাংলাদেশিও সেখানে সুযোগ পেয়েছে যারা আগে বাইরে ছিলেন। অনেক ইন্ডিয়ানরা সুযোগ পেয়েছে, বিকজ ডিউ টু ক্রাইসিস অফ টেকনিক্যাল ম্যান পাওয়ার, স্কিল্ড ম্যান পাওয়ার। তো আপনি যদি ইউকেতে থাকেন এবং আপনি যদি মেইনটেন্যান্স আসতে চান, যদি এই পথটা আপনি পাড়ি দিতে পারেন, হয়তো বা আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। কারণ এই পথটা তো সহজ নয়, যেহেতু এখানে ফাইন্যান্সের একটা বিশাল ইনভলভমেন্ট আছে। এখন আসি একটা স্যালারি স্ট্রাকচারে। ধরেন আপনি এই সব কিছু করে একজন লাইসেন্স ইঞ্জিনিয়ার তৈরি হলেন, আপনি কেমন টাকা বেতন পাবেন? নর্মালি যদি আপনাকে কেউ বেতন দেয় যে লাইসেন্স ইঞ্জিনিয়ার এখন দাঁড়িয়ে, তাও আপনি $5,000 আপনার সর্বনিম্ন স্যালারি। যদি আমি কিন্তু আপনাকে উৎসাহ করছি না যে আপনি এটা পাবেন, আপনি এটা করেন, সব কিছু বিক্রি করে চলে আসেন, বিষয়টা কিন্তু এমনটি নয়। যদি আপনার ফিল অফ ইন্টারেস্ট কাজ করে, যদি মনে হয় যে আপনি অ্যাভিয়েশনে আসতে চান, অ্যাভিয়েশন কিন্তু অনেক ক্রাইসিসও আছে, এমন হতে পারে করার পরে চাকরি পেলেন না, এটাও কিন্তু হতে পারে। তো আমার কথা হচ্ছে আপনাকে তথ্য দেওয়া, নট মোটিভেট, নট ডিমোটিভেট। আমি কোনোটাই করতে চাই না, কিন্তু আমি সঠিক ইন্ডাস্ট্রির তথ্যটা আপনাকে দিতে চাই, যেটা দিয়ে আপনার ফিল অফ ইন্টারেস্ট কাজ করবে। একটা লক্ষ্য রাখবেন, সেই লক্ষ্য ঠিক রেখে লক্ষ্য অনুসারে কাজ করা এবং লক্ষ্যের পিছনে লেগে থাকা। এই লেগে থাকা মানে কি বোঝানো হয়েছে? ইন্ডাস্ট্রির যে রিকোয়ারমেন্টস, যা যার দরকার ইন্ডাস্ট্রির জন্য আপনি যদি রেডি করতে পারেন, আমরা বিশ্বাস করি যে আপনার পিছনে কিছু একটা হবে। তো ব্রিটিশ এয়ারওয়েজ এখন আমি যেটা দেখেছি অফার করতেছে একজন এলির জন্য, লাইসেন্স এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, মিনিমাম 60,000 পাউন্ড পার ইয়ার। তো আপনি যদি ট্যাক্স ছাড়া 60,000 পাউন্ডের কথা চিন্তা করেন, তার মানে বছরে হচ্ছে গিয়ে অ্যারাউন্ড 70 to 80 লাখ টাকা। তার মানে আপনার পার মান্থ 7 থেকে 7, 12, 84, 6 থেকে 7 লক্ষ টাকা। ট্যাক্স বাদ দিলে একটু কমবে। তো যারা ইউকেতে যেতে চাচ্ছেন, আপনারা কর্নার কাটিং মানে শর্টকাট কোনো কিছু চিন্তা করেন না, ইন্ডাস্ট্রিতে লেগে থেকে একটা প্যাশনস নিয়ে কাজ করেন। ইন্ডাস্ট্রিতে অনেক দেওয়ার বা অনেক পাওয়ার সুযোগ কিন্তু আপনাদের আছে। বিশেষ করে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি এখন অনেক ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে ডিউ টু দ্য টেকনিক্যাল স্কিল ম্যান পাওয়ার। তো আমরা এএমইর কথা বলে ফেললাম যে অ্যারোস্পেস থেকে আপনি ডিজাইন প্রোডাকশনেও যেতে পারেন, বা এয়ারক্রাফট মেইনটেন্যান্স আসতে চাইলে কী হবে সেটা আমরা বললাম। আচ্ছা, এখন একটা প্রশ্ন এসেছে, একটু উত্তর দেই। আশিক আমার পরিচিত একজন মানুষ, এই ইউনাইটেড কলেজ অ্যাভিয়েশন। আশিক, আমাকে শুনতে পেয়ে থাকতে আপনাকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। ভাইয়া, আপনি কি সাজেস্ট করছেন এইচএনডি করার পর আমাদের কি করা উচিত? আশিক, দেখেন, আমি আপনাকে যেটা অ্যাজ এ মেন্টার, অ্যাজ এ বড় ভাই বা অ্যাজ এ শিক্ষক হিসেবে আমি যেটা বলতে পারি, ডিসিশন আপনাকে নিতে হবে। আমি শুধু ওভারঅল ডিসকাশনটা আপনাকে করে দিতে পারি, বা ডিসিশন নিতে হবে আপনাকে। কেন নিতে হবে? যদি ভালো হয়, সারা জীবন বলবেন ওই মানুষটার জন্য ভালো হয়েছে। যদি কখনো নেগেটিভ হয়, তখন কিন্তু আপনি আমাকে এই গালিটা দিবেন। তো এই জন্য স্পেসিফিকভাবে আমি আপনাকে কোনো কিছু ডিরেক্টলি বলতে পারি না আপনি এটা করুন। আমি দুটাই বলবো, সেখান থেকে যেটা আপনার ইন্টারনালি ভালো লাগবে, মনে হবে না আমি স্ট্রাগলের পথটা পাড়ি দিতে পারবো, বা আমিও পাড়ি দিতে চাই, বা আমি এটা করতে চাই, আমার এটা দরকার। আমি আবারও বলছি, লক্ষ্য ঠিক রাখা, লক্ষ্য অনুসারে কাজ করা এবং লক্ষ্য লেগে থাকা, সেটা যদি সম্ভব, সেটা সম্ভব যদি আপনি
চেষ্টা করেন বা লেগে থাকেন। বিশ্বাসীরা বিজয়ী হয়, কারণ বিশ্বাসীরা সবসময় চেষ্টা করে এবং লেগে থাকে। আসি ইয়ামিন নাহিয়ান, ইয়ামিনের একই কোশ্চেন। ইয়ামিন, আমিও আপনাকে একই উত্তরে দিতে চাই। আপনি আগে ফিল করুন আপনার কাছে কোনটাতে ইন্টারেস্ট লাগে, মেইনটেনেন্স বা ম্যানুফ্যাকচারিং, ঠিক আছে? তারপরে আপনি সেভাবে আগান। এবং এখানে ফাইন্যান্সিয়ালি অনেক ইনভলভমেন্ট আছে, যেটা হয়তো আমরা সবাইটা জানি না, সেই জন্য সেদিকটা দেখে আপনাদেরকে আগাইতে হবে। আরও যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে দিতে পারো, আমরা চেষ্টা করবো আপনাদেরকে আনসার করার জন্য। তো আমরা ম্যানুফ্যাকচারিং নিয়ে কথা বললাম, মেইনটেনেন্স নিয়েও কথা বললাম। এখন আমরা আসি এনডি যারা কমপ্লিট করেছেন, ন্যাশনাল ডিপ্লোমা। যারা ন্যাশনাল ডিপ্লোমা কমপ্লিট করেছেন, প্রথম অ্যাডভাইস, যদি ম্যানুফ্যাকচারিংয়ে যেতে চান বিটেক করতে পারেন অথবা ডিরেক্টলি দেশের বাইরে চলে যেতে পারেন। তবে বেস্ট হয় এখান থেকে লেভেল 5 করে, কারণ এখানে লেভেল 5টা 5 লাখ টাকায় করতে পারবেন সর্বোচ্চ, আমি যতটুকু জানি। আমার জানার ভুল থাকলে সংশোধন করে দেবেন। কিন্তু আপনি যদি এটা ইউকেতে গিয়ে পড়েন, এটা অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে, 2 বছর প্রায় 20-25 লাখ টাকা লাগবে। সেকেন্ড কথা হচ্ছে, যদি আপনি এইচএনডি করেন এবং আপনার মনে হয় যে না আপনি মেইনটেনেন্সে ব্যাক করতে চান, তাহলে অবশ্যই এইচএনডি করার পাশাপাশি ইয়াজা পার্ট 66 B1.1 যে এক্সামিনেশনগুলো আছে এগুলো দেওয়া শুরু করতে পারেন, অথবা ক্যাব 147 অ্যাপ্রুভ যে এক্সামিনেশন আছে সেগুলো দেওয়া শুরু করতে পারেন। একটা কথা না বললেই নয়, যেটা এখন ইন্ডাস্ট্রিতে খুবই গুরুত্বপূর্ণ, দেখেন লোকাল লাইসেন্সের কিন্তু একটা বিশাল বড় ভূমিকা আছে। ইয়াজাতে আমরা যেহেতু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মানুষ, এনি টাইম অনেক ধরনের রেগুলেশন চেঞ্জ হতে পারে, আমরা অ্যাফেক্টেড হতে পারি। তো ন্যাশনাল লাইসেন্স থাকলে হয় কি, যে মানে কিছু না কিছু করার সুযোগ থাকে। আজকে যদি আপনাতে ন্যাশনাল লাইসেন্স থাকে, আপনি বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে অসংখ্য সুযোগ পাবেন। আমি প্রত্যেকটা জায়গায় কথা বলার সময় অসংখ্য ধন্যবাদ দিই ইউএস বাংলাকে। ইউএস বাংলা এমন একটা পরিবর্তন বাংলাদেশে এনেছে, যার জন্য বারবারই আমি ধন্যবাদ দিই। কারণ আমি যেহেতু অ্যাভিয়েশনের মানুষ, ইঞ্জিনিয়ারিংয়ের মানুষ, এই একজন মেকানিক থেকে আজকে আমি একটা পজিশন হোল্ড করছি। তো এই যে কষ্টের জায়গা আমরা ফিল করে আসছি, এই জন্যই বলি যে যাদের মডিউল কমপ্লিট আছে ইউএস বাংলা, তাদেরকে 90,000 টাকা স্যালারি দিচ্ছে। এটা বাংলাদেশ অ্যাভিয়েশনে একটা বিশাল ফুটপ্রিন্ট তারা করেছে, এবং আমি অ্যাপ্রিসিয়েট করি তাদের ম্যানেজমেন্টকে, যে তারা এত বড় চিন্তা করেছে বাংলাদেশের মতো জায়গায়, এবং যেটা চিন্তা করা উচিত। মানে একটা ছেলে যখন এই 1,000 কোটি টাকা দামের এয়ারক্রাফট রিলিজ করবে, তাকে আপনি যদি মেন্টাল প্রেশারে রাখেন, তাকে যদি একটু ভালো মানে থাকতে না দেন, এই যে সেফটির সাথে কম্প্রোমাইজ আমাদের হয়ে যায়। আর অ্যাভিয়েশনে আমরা কখনো সেফটির সাথে কম্প্রোমাইজ করতে চাই না। তার মানে আপনি যদি আপনার এমপ্লয়িকে একটা ভালো হ্যান্ডসাম স্যালারি দেন, সে সুন্দরভাবে ফ্যামিলি মেনটেন করতে পারে, তার আউটফিটগুলো ঠিক থাকতে পারে, এবং সে পার্সোনালি খুব হ্যাপি ফিল করে, যার জন্য কোম্পানিকে একটা বেস্ট আউটপুট দিতে পারে। আমি এগেইন থ্যাংক ইউ টু ইউএস বাংলাকে এই সুন্দর ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। এবং নতুন যারা বাংলাদেশ অ্যাভিয়েশনে আসবেন, সকল এন্টারপ্রেনারদেরকে বলবো আপনারাও আরও ভালো ভালো পলিসি নিয়ে আসুন। এমন পলিসি করুন যারা বাংলাদেশের দক্ষ মানুষ বাংলাদেশেই থেকে যায়। আপনি তো ডলার ইনকাম করবেন, আপনি তাদেরকে একটু ডলার হিসাবেই পে করেন, গ্লোবাল রেটে পে করেন। ইন্টারন্যাশনালি একটা মানুষ যেভাবে আর্নিং পায় সেভাবে দেন। একটা বিদেশি ইঞ্জিনিয়ারকে আপনারা যদি 8-10 লাখ টাকা বেতন দেন, একজন বাংলাদেশি ইঞ্জিনিয়ারকে কেন 1 লাখ টাকা 2 লাখ টাকা দিবেন? তাকে একটা 5 লাখ 6 লাখ টাকা দেন, সেও মোটিভেট হোক, তাহলে সে আর দেশের এই যে সম্পদ। আজকে যদি একটা এমআরও বাংলাদেশে হয়, বিশ্বাস করেন আপনি এমআরওটা রান করতে পারবেন না, কারণ দক্ষ জনবল বাংলাদেশে নাই। আপনার যদি 100 টেকনিশিয়ান দরকার হয়, দক্ষ টেকনিশিয়ান আপনি পাবেন না। হাইলি 5-7 জনের কাছে লাইসেন্স আছে, ফরেন লাইসেন্স বা লোকাল লাইসেন্স অনেকের কাছে এখন এক্সপায়ার হয়ে গেছে। নতুনরা লাইসেন্সের দিকে মোটিভেট হচ্ছে না, ডিউ টু রেগুলেশনস, ডিউ টু বাইন্ডিংস, ডিউ টু হিউজ এক্সপেন্স। অনেক সময় কোম্পানি অফার করছে না। সেক্ষেত্রে ইউএস বাংলা অনেক ভালো করতেছে, আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট করি। নব অনেক ভালো করছে। আমার ভালো লাগা ভালোবাসার প্রতিষ্ঠান রিজেন্ট এয়ারওয়েজ এখন বন্ধ হয়ে গেছে। তো আমি এখন বর্তমানে ইমপ্রেসে আছি। ইমপ্রেসের অনেক ভালো ভালো পরিকল্পনা আছে, আমাদের এমডি স্যার অনেক কিছু চিন্তা করেন অ্যাভিয়েশন নিয়ে। ইন ফিউচার আমরাও চেষ্টা করব ইন্ডাস্ট্রিকে ভালো কিছু অফার দেওয়ার জন্য। আমার দিকে থেকে যে চেষ্টা, সেটা আমার এই দেশ এবং জাতি গঠনে সবসময় থাকবে। কথা প্রসঙ্গে অনেক দূর চলে আসছি। তো যেটা বলছিলাম যে আমরা এমডি থেকে যদি আসি, তাহলে মডিউলগুলো শেষ করে ফেলবো 2 বছর এইচএনডি করতে করতে। তাহলে হবে কি, এইচএনডি শেষ, মডিউল শেষ, ইন্ডাস্ট্রিতে আপনি কিন্তু জয়েন করার জন্য মানে কোয়ালিফাইড হয়ে গেলেন, যদি আপনি মেইনটেনেন্স আসতে চান। আর যদি ম্যানুফ্যাকচারিংয়ে যেতে চান, তাহলে আপনার এই পড়াশোনার পাশাপাশি একটু রিসার্চের সাথে যুক্ত হলেন। বাংলাদেশে অনেক গ্রুপ আছে যেখান থেকে শেখা যায়, যাদের সাথে কাজ করার সুযোগ হয়, প্রজেক্ট করা যায়। তাহলে ইজিলি দেখা হলো ব্যাচেলার্সে একটা ভালো কিছু করার সুযোগ থাকে।
এখন হচ্ছে গিয়ে অনেকে না ম্যানেজমেন্ট আসতে চায়, যেমন আমার একটা ইন্টারনাল ফিল আছে, আমি যদিও ইঞ্জিনিয়ার, কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে পরিবর্তন করতে গেলে আমাকে কোনো প্রতিষ্ঠানের একটা ভালো জায়গায় যেতে হবে, লিডারশিপ, যেখান থেকে আমি অ্যাজ এ লিডার কথা বললে পরিবর্তন করা সম্ভব। আমার মধ্যে এই চিন্তা চেতনা ছিল বিধায় আমি কিন্তু শর্ট টাইমে একটা সুইচ পজিশনে আছি যে আমি ইঞ্জিনিয়ারিং থাকবো, বাট আমি ম্যানেজমেন্টের সাথে কাজ করতে চাই, যেখানে আমি আমার ইনোভেটিভ বা বলেন যে আমি আমার চিন্তাগুলোকে অ্যাটলিস্ট সেখানে ইউটিলাইজ করার সুযোগ পাই। তো যারা ম্যানেজমেন্টে আসতে চান তারা চাইলে এইচএনডি করার পরে ব্যাচেলর্স অথবা বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্টে করতে পারেন। যারা চান যে না আমি রেগুলারই সিভিল এভিয়েশনে কাজ করব, তাহলে এটাই কিন্তু সুযোগ। এই কোর্স শেষ হওয়ার পরপরই যদি ব্যাচেলার্স করেন, আপনি দেখেন রেগুলেশন নিয়ে কারা পড়ায়, তারপরে আপনার কমপ্লায়েন্স নিয়ে কারা পড়াচ্ছে, সেফটি নিয়ে কারা পড়াচ্ছে, আপনি সেফটির উপরে করতে পারেন। এবং ক্রানফিল্ড ইউনিভার্সিটি ইউকে খুব নাম করে ইউনিভার্সিটি, অ্যাভিয়েশন সেফটির উপরে অনেক ব্যাচেলার্স প্রোগ্রাম দেয়, মাস্টার্স দেয়, পিএইচডি দেয়। এইসব সাবজেক্টগুলো পড়লে দেখা যায় যে মানুষ বেকার থাকে না, কিছু না কিছু করার একটা সুযোগ হয়ে যায়। আচ্ছা, এখন আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে নেই। হামিম খান, আসসালামু আলাইকুম ভাইয়া, অ্যাব্রোডে ফুল এয়ারক্রাফট মেইনটেনেন্সে পড়া নিয়ে যদি একটু রোড ম্যাপ বলতেন। সব থেকে ভালো হতো আমি যদি আপনার কোয়ালিফিকেশানটা জানতাম। আচ্ছা, যদি আপনি ইন্টারমিডিয়েট পাস করে থাকেন চাইলে আপনি ব্যাচেলার্স প্রোগ্রামেও যেতে পারেন, যেটা আমরা আলোচনায় ছিলাম অলরেডি, যেটা দিয়ে আপনি লাইনেও আসতে পারেন, বেজেও যেতে পারেন, অথবা ডিজাইন প্রোডাকশনে কাজ করতে পারেন। আর যেহেতু ডাইরেক্টলি আপনি মেইনটেনেন্সের কথা বলছেন, আপনি যদি আমার অ্যাডভাইস নেন, আমি বলবো যে ব্যাচেলার্সের দিকে না যাওয়ার জন্য যদি মেইনটেনেন্সে যেতে চান তো ডিরেক্টলি একটা 147 অ্যাপ্রুভড, ইয়াজা 147 অ্যাপ্রুভড 2 ইয়ার্স কোর্সে এনরোল হয়ে যান। সেটা আপনি একটু ভালো কান্ট্রি দেখে হন, যেখানে গ্র্যাজুয়েশন মানে 2 বছর শেষ করার পরে তারা আপনাকে ইন্টার্নশিপ দিতে পারে এবং আপনার একটা চাকরির সুযোগ হয়। এরপরে যখন আপনি সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, আপনি আর্ন করবেন, তখন আপনি নিজের টাকায় ব্যাচেলার্স করলেন, কারণ আগামী 5 বছরে আপনার ব্যাচেলার্স প্রয়োজনই পড়বে না। এটা একটা সোশ্যাল স্ট্যাটাস বা কোনো একটা পজিশন হোল্ড করলে তখন এটার দরকার হয়। এছাড়া মেইনটেনেন্সে ব্যাচেলার্স এত বেশি আহামরি ভূমিকা নাই বললেই চলে, কারণ আপনি তো কোয়ালিটিতে যাবেন না, কোয়ালিটিতে গেলে আপনার ব্যাচেলার্স চাই। যেহেতু আপনি ডিরেক্টলি মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হতে চাচ্ছেন, আপনার 2 বছরের অ্যাপ্রুভ কোর্স থাকলো, শেষ করলেন, ইঞ্জিনিয়ার হয়ে গেলেন, আশা করি আপনার জন্য বেশ ভালো হবে। এখন যদি বলেন যে কোন দেশে যাব, এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি অনেকগুলো প্রতিষ্ঠানের নাম বলেই বলা যায়, কিন্তু এটা আসলে ভিডিওতে ভেবে বলা ঠিক হবে না। আপনি পার্সোনালি কন্ট্যাক্ট করেন, আমি কয়েকটা প্রতিষ্ঠানের রিকমেন্ডেশন আপনাকে করতে পারবো। থ্যাংক ইউ হামিম আপনার কমেন্টস করার জন্য। এখন যারা এনডিতে আমরা যে প্রসঙ্গে ছিলাম, তো পড়ার পাশাপাশি 2 বছরের সাথে যদি মেইনটেনেন্স আসতে চান তাহলে আপনি মডিউলগুলো শেষ করে ফেলতে পারেন, এবং ইন্ডাস্ট্রির সাথে কিপ ইন টাচ থাকলে অবশ্যই আপনি মেইনটেনেন্স একটা সুযোগ পাবেন। আমি আবারও বলছি, মেইনটেনেন্স জার্নিটা ইটস নট ইজি। একটা এয়ারলাইন্স আপনাকে 7-8 লাখ টাকা 5 লাখ টাকা বেতন দিবে, আপনি 50 লাখ টাকা খরচ করে আসবেন, টাকা আপনার থাকতে পারে, কিন্তু এই যে সময় 3, 5, 10 বছর, এই যে প্যাশন, সেটা কিন্তু আপনাকে রাখতে হবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। একজন ডেলি হতে গেলে মিনিমাম 10 বছরের একটা সময় আপনাকে হাতে নিয়ে আগাতে হবে। আপনি জানেন না কখন কোন রেগুলেশন চেঞ্জ হবে, আপনি জানেন না আপনি কখন কোথায় আটকাবেন। তো সব দিক বিবেচনা করে নর্মালি আমরা 10 ইয়ার্স ধরে রাখি যদি আপনি একটা লাইসেন্স ইঞ্জিনিয়ার হতে চান। এরপরে ছিল হচ্ছে অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট। যারা ম্যানেজমেন্টে কাজ করতে চান তারা ব্যাচেলার্সে ম্যানেজমেন্টে করতে পারেন, এরপরে এমবিএ করতে পারেন অ্যাভিয়েশন ম্যানেজমেন্টের উপরে। যেমন আমি একটা মাস্টার্স করেছিলাম, মাস্টার্স ইন সাস্টেইনেবল এয়ার ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট। সেখানে আমি অনেক কিছু শিখেছি, আসলে পড়াশোনা করলে শেখার শেষ নাই। তো আমি আমার ফিল অফ ইন্টারেস্ট থেকে শিখেছি, কারণ আমার মনে হচ্ছে আমি জিনিসটা জানতে চাই। সাস্টেনেবিলিটি, কারণ আমরা এখন দেখবেন সব জায়গায় প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, গার্মেন্টস থেকে শুরু করে প্লাস্টিক থেকে শুরু করে সবাই সাস্টেনেবিলিটি নিয়ে কথা বলা শুরু করেছে। এবং অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি, আমাদের যে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় টোটাল সারা পৃথিবীতে 3% এটার জন্য দায়ী অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি। তো অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি এখন কনসার্ন কীভাবে আমাদের এই পৃথিবীটাকে বসবাসের জন্য আরও বেশ সুন্দর করে তোলা যায়। ঠিক আছে, সেই জায়গা থেকে আমি এটা পড়েছি, আমার একটা ফিল অফ ইন্টারেস্ট ছিল, আমি শিখেছি অর্গানাইজেশন কীভাবে ম্যানেজ করতে হয় বা সাস্টেনেবিলিটি নিয়ে কীভাবে কাজ করতে হয়। তো আপনাদের যদি এ ধরনের আগ্রহ থাকে যে না আমি সাস্টেনেবিলিটি নিয়ে পড়বো, আমি ইকাওতে কাজ করব, কথা বললে কখনো কথা মানে শেষ হয় না, একটার সাথে একটা চলে আসে। বাংলাদেশ থেকে 1-2 জন মানুষ আছে যারা এয়ারবাসে কাজ করে বা বোয়িংয়ে কাজ করে, এবং বেশিরভাগই দেখা যায় তারা এখন সে দেশের সিটিজেন। আপনাদের মনে এমন কিছু ঢুকান যে আগামী 10 বছর পর আমি বোয়িংয়ের রিজিওনাল ডাইরেক্টর হব বাংলাদেশের বা সাউথ এশিয়ার, আমি এয়ারবাসের রিজিওনাল ডাইরেক্টর হব। সবাই শুধু লাইনে যাবেন, সবাই শুধু ম্যানুফ্যাকচারিংয়ে যাবেন,
এই যে ডেভেলপমেন্ট বা লিডারশিপের যে জায়গাগুলো, এইগুলো নিয়েও একটু চিন্তা করেন। আপনি যদি মনের ভিতর আনেন যে আপনি পারবেন, সম্ভব, যে আমি ইকাওতে কাজ করবো। ইকাওতে কাজ করতে গেলে কি হয়, 15 বছরের মিনিমাম একটা এক্সপিরিয়েন্স লাগে যে কোনো জায়গায়, 10 to 15 ইয়ার্স। সেটা এয়ারলাইন্স হোক, সেফটিতে হলে হয় সিভিল এভিয়েশনে এয়ারলাইন্স ইন্সপেক্টর হিসেবে কাজ করেছেন, অথবা কোথাও কোয়ালিটি ম্যানেজার বা সেফটি ম্যানেজার হিসেবে কাজ করেছেন 15 বছর, এবং কিছু কোর্সের রিকোয়ারমেন্টস থাকে। তো আপনার যে রোড ম্যাপ, এটা আমি 100% আপনাকে করে দিতে পারবো না, এটা বুনতে হবে আপনার। আমি গাইডলাইন দিব, আমি তথ্য দিব, আপনি বানাবেন। ওকে, আমি আজকে এখানে আসি, আমি 10 বছর পরে আমাকে ইকাওতে দেখতে চাই, আমি বোয়িংয়ে দেখতে চাই। ওকে, 15 বছর পরে বাংলাদেশে যদি কোনো এমআরও হয়, আমি এমআরওর হেড হিসাবে যাব, আমি কমপ্লায়েন্স ম্যানেজার হিসাবে যাব, আমি ওখানকার ডাইরেক্টর অফ ইঞ্জিনিয়ারিং হিসাবে যাব, আমি সিইও হব। রিসার্চ বলছে একটা এয়ারলাইন্স তখনই ভালো করে সেই এয়ারলাইন্সের সিইও যদি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসে। অনেকেরই আর্গুমেন্ট আছে যদি ফাইন্যান্স থেকে আসে তাহলে ভালো হয়, তাহলে বেশ ভালো হয়। কিন্তু রিসার্চ বলছে, আমি একটা আর্টিকেলে পড়েছি লিঙ্কডিনে, যে ইঞ্জিনিয়ারিং থেকে আসলে সেই প্রতিষ্ঠানের সিইওরা সবসময় ভালো করে। আমার কাছে এখন লিঙ্কটা নাই, থাকলে আমি শেয়ার করে দিতাম, তবে আমি চেষ্টা করবো বের করে তো শেয়ার করার জন্য। তো এটা মনে ঢোকাতে হবে যে আমি এই জায়গাটা চাই, আমার দরকার, আমার এটা ক্ষুধা আছে। সরি। তো যদি আপনি এটা চেষ্টা করেন অবশ্যই পারবেন। তো ম্যানেজমেন্টের অনেক দিক আছে। আপনি ম্যানেজমেন্ট থেকে পাশ করলে গ্রাউন্ড অপারেশন, ফ্লাইট ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন, সিকিউরিটি, সেফটি, অনেক কিছু করা সম্ভব। এখন একটা কথা বলি, বাংলাদেশ একটা দিকে খুবই এখনো পিছিয়ে আছে, সেটা কি? এয়ারক্রাফট লিজিং নিয়ে বাংলাদেশে চর্চা নেই বললেই চলে। তো আমরা যদি লিজিংটাকে একটু ফোকাস করি, যে মনে হয় না আমি লিজিং নিয়ে কাজ করতে চাই, এটা বেশ ইন্টারেস্টিং। বাংলাদেশে এই ধরনের মানুষের সংখ্যা খুবই কম। হয়তো বাংলাদেশ বিমানে যারা আছে তারা এক্সপার্ট আছে, বাট তারা ইন্ডাস্ট্রিতে ওইভাবে রিকগনাইজ না। যারা এখন ইউএস বাংলাতে আছে তারা ইন্ডাস্ট্রিতে রিকগনাইজ না। তো আমি রিকগনাইজ হতে চাই, আমি গ্লোবাল কনসালটেন্ট হতে চাই। তো এই আগ্রহ যদি মনে থাকে, আপনি ব্যাচেলার্সের পরে মাস্টার্স করতে পারেন, অথবা ব্যাচেলার্সের পরে লিজিংয়ের উপরে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করতে পারেন, অথবা অনেক ট্রেনিং করতে পারেন লিজিংয়ের উপরে। এবং সর্বোপরি যে জিনিসটা মনে রাখবেন, ইন্ডাস্ট্রিতে কিছু রিকগনাইজ কোর্স আছে, যেমন আইএটা এবং ইকাও, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, এবং আইএটা, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন। তারা যে কোর্সগুলো করায় এটা অনেক এক্সপেন্সিভ কোর্স হয়। দেখা গেলো যে আপনার 3 দিনের ট্রেনিং $1,600, 4 দিনের ট্রেনিং $2,600। অনলাইনেও করা যায়, তাদের ওখানে গিয়েও করা যায়। তো যখন আপনারা নিজেরা আর্ন করবেন, যে পজিশনে থাকবেন এবং টার্গেট থাকবে ক্যারিয়ারটাকে ওই দিকেই এস্টাবলিশ করার, এই ইন্ডাস্ট্রি রিকগনাইজ কোর্সগুলো করার চেষ্টা করবেন। সেলফ ক্যারিয়ারে ডেভেলপমেন্ট করতে হলে প্রথমে তো নিজে এক্সপেন্স করবেন, এরপরে ইন্ডাস্ট্রি থেকে রিটার্ন আপনি পাবেন। এরপরে যখন একটা অবস্থান তৈরি হবে তখন আপনাকে করতে হবে না, অর্গানাইজেশনের ভালোর জন্য করাবে। আমরা এই 2025 এসে স্বাধীনতা, মানে আমাদের সিভিল এভিয়েশনের 40 বছর পূর্তিতে আমাদের দেশে এখনও আমরা গ্লোবাল অ্যাভিয়েশনটাকে এখনও আমরা মেনটেন করতে পারি না। বাট আমাদের সিভিল এভিয়েশন অনেক ডেভেলপ করছে এবং ইন ফিউচার আমরা পারবো, যেখানে আমাদের সেফটির সাথে কোনো কম্প্রোমাইজ হবে না। আমরা এই যে চিন্তা চেতনা, মানে অ্যাভিয়েশনটা তো একটা রয়্যাল বিজনেস, গ্লোবাল বিজনেস, যদি করা যায় বাংলাদেশে থেকে, যদি আপনি কোনো বাংলাদেশি একটা কোম্পানি ওনার বাংলাদেশে হন, আপনার পিওবি প্লেস অফ বিজনেস বাংলাদেশ, প্রিন্সিপাল প্লেস অফ বিজনেস বাংলাদেশ করেন, আপনি একটা লাইন মেনটেন্স কোম্পানি খুলেন, এটাকে আপনি ইয়াজে অ্যাপ্রুভাল নেন, লোকাল অথরিটির অ্যাপ্রুভাল নেন, এরপরে আপনি ডিফারেন্ট কান্ট্রিতে আপনার ব্রাঞ্চ এক্সপ্যান্ড করতে পারবেন, কোনো বাধা নেই, ইজিলি। আপনি সেখানে যাবেন, তাদের রেগুলেটরি যে রেগুলেশন আছে সেটা ফলো করবেন, জেবি করতে হতে পারে, অথবা ডাইরেক্টলি করতে পারবেন, তাদের অ্যাপ্রুভাল নেবেন, সব জায়গায় করতে পারবেন। কিন্তু এটা ডিপেন্ডস করতেছে আপনি কোন দিকে যাবেন। এখন আমাদের যদি 100 জন মানুষ থাকে, 100 জন স্টুডেন্ট নিশ্চয়ই কেউ সবাই চাকরি করবে তা না। অনেকে আছে ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড ভালো, বা সে কোনো ইনভেস্টরকে চিনে, সে চায় যে আমি নিজে একজন এন্টারপ্রেনার হতে চাই, কোনো সমস্যা নেই। আপনি বাংলাদেশে একটা 147 করেন, দেশের বাইরে একটা 147 করেন, একটা 145 করেন, কিছু শর্টকাট করতে চান, একটা এনডিটির ট্রেনিং সেন্টার করেন, বা এনডিটির চেক আপ হয় সেগুলো করার অসংখ্য দিক আছে, কিন্তু কী করবেন এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, হামিম খান লিখেছে, ভাইয়া পাইলট হওয়ার পাথওয়ে কষ্টের এই সেক্টরে জব অপরচুনিটি বা। আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমত বলি, আমি যেহেতু একজন পাইলট নই, আমি কমেন্টস করলে হয়তো অনেক ভুল হতে পারে।
তো আপনার উচিত হবে বাংলাদেশে যে পাইলট ট্রেনিং একাডেমিগুলো আছে সেখানে কন্ট্যাক্ট করা, যেমন আরিরাং অ্যাভিয়েশন একাডেমি বা গ্যালাক্সি ফ্লাইং একাডেমি। সেখানে আপনি কন্ট্যাক্ট করুন, সঠিক তথ্য পাবেন। আমি বেসিকটা বলতে পারি, হয়তো বা পিপিএল করতে আপনার অ্যারাউন্ড 2 ইয়ার্স সময় লাগবে এবং 70 লাখ টাকার মতো লাগতে পারে। এই টাকাটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ফ্লাইং আওয়ার্স কত সময় হবে তার উপরে। তো আপনি যদি পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করেন, আমি আপনাকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে পারবো, আপনি আমার রেফারেন্সে কথা বলতে পারবেন, সঠিক তথ্যটা পাবেন। আমি বললে অনেকটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ধন্যবাদ হামিদ। তো বাদ বাকি যেটা বললাম আমরা, এমডিএইচএনডি যারা করেছেন তাদের যে ক্যারিয়ার গাইডেন্স, এখন আপনারা অনেকে ইউকেতে যাবেন, অনেকে দেশে থাকবেন। যারা মেইনটেনেন্সে আসবেন অবশ্যই মডিউলের দিকে খেয়াল রাখবেন। মডিউলটা একটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টস। ইন্ডাস্ট্রি সেই সকল মানুষকে চায় যারা ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্টস ফুলফিল করে। তো আপনি যদি ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্টস ফুলফিল করেন, অবশ্যই আপনার কোনো না কোনো অবস্থান এখানে তৈরি হবে বলে আমি বিশ্বাস করি। এখন আমাদেরও কিন্তু একটা ক্যাপাসিটি আছে। বাংলাদেশ অ্যাভিয়েশন এখন মানে প্রাইভেট এয়ারলাইন্স আছে মাত্র কমার্শিয়ালি 2টা, গভর্নমেন্ট এয়ারলাইন্স আছে একটা। তো সব মিলিয়ে যদি আপনি চিন্তা করেন যে সবাই যে সুযোগ পাবে তা না, এই জন্য বিভিন্ন দিক থেকে আপনাদেরও ডিফারেন্ট অ্যাঙ্গেলে অনেক কিছু চিন্তা করতে হবে। যে এই দিকে প্রতিযোগিতা বেশি, তাহলে আমি তো ডিফারেন্ট অ্যাঙ্গেলে যাই। যেমন আমি একটা জিনিস মিস করে গেছি যেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা একজন শিক্ষকের কাছে পড়ছেন, তাহলে আপনারা কেন পার্সোনালি একজন শিক্ষক হতে চাইতেছেন না? সবাই কেন ম্যানুফ্যাকচারিংয়ে যাবেন, সবাই এএমই হবেন, কেন ইনস্ট্রাক্টর হবেন না? এটা কিন্তু একটা বড় অপরচুনিটি, জানেন? সারা পৃথিবীতে একজন দক্ষ ইনস্ট্রাক্টরেরও কিন্তু অনেক ডিমান্ড আছে। একজন লাইসেন্স ইঞ্জিনিয়ার যেমন অনেক টাকা বেতন পায়, একজন দক্ষ ইনস্ট্রাক্টরও কিন্তু অনেক টাকা বেতন পায়। আপনি যদি লাইসেন্সড ইঞ্জিনিয়ার হয়ে যান, তারপরে যদি মনে হয় না আমি ইনস্ট্রাক্টর হব, আপনি টাইপ ট্রেনিং ইনস্ট্রাক্টর হতে পারেন, বেসিকের ইনস্ট্রাক্টর হতে পারেন, ব্যাচেলার্স করার পরেও আপনি ইনস্ট্রাক্টর হতে পারেন। তো তার জন্য একটা পাথ হয়ে আছে, একটা কিছু ট্রেনিংয়ের দরকার হয়, সেগুলো করে নিজের স্পেশালাইজেশনটা কি নেবেন সেটা ঠিক করে কিন্তু আগাতে পারেন। তো কারো ভবিষ্যৎ কিন্তু আমরা কেউ প্রেডিক্ট করতে পারি না, কিন্তু এই আপনারা যে নতুন প্রজন্ম, আপনারা যে নেক্সট জেনারেশন প্রজন্ম, আপনাদের কাছে যে গতানুগতিক যে চিন্তাধারা তার বাইরে গিয়ে একটু চিন্তা করবেন। সবসময় ভাববেন না যে আমি এই এয়ারলাইন্সেই চাকরি করবো। আপনি কিন্তু জানেন না যে আপনার ভবিষ্যৎ এর থেকে অনেক বড় কিছু হতে পারে। এই জন্য ক্যারিয়ারটাকে কখনো বদ্ধ করার চেষ্টা করবেন না। এক্সপানশন যদি হয় সেটাকে অবশ্যই চেঞ্জ ম্যানেজমেন্টকে অ্যাকসেপ্ট করতে শিখবেন। স্ট্রাগল লাইফে থাকবে, চেঞ্জ ম্যানেজমেন্টকে অবশ্যই অ্যাকসেপ্ট করবেন এবং কমান্ড দিবেন নিজেকে যে আমি 10 বছর বা 5 বছর পরে আমাকে অন্য জায়গায় দেখতে চাই। আমরা যারা সায়েন্স বিশ্বাস করি, এটা আমার কথা নয়, আমি ইউটিউব থেকে দেখে শিখেছি, আমরা যারা সায়েন্স বিশ্বাস করি, আমরা যারা শব্দ বিশ্বাস করি, মানুষ তো শব্দ দ্বারা নিয়ন্ত্রিত। যদি আমরা অনেক সময় গল্পের ছলে বা কথা বলার সময় তেঁতুলের কথা বললেন, জিভাতে পানি আসে, বিকজ উই আর ট্রেন আওয়ার ব্রেন। ব্রেন এটা বুঝতে পারে যেটা আমাকে খাওয়ার জিনিস বা এটা টক স্বাদ। তো এই জন্য শব্দ দ্বারা মানুষ নিয়ন্ত্রিত। তো আপনি আপনার ব্রেনকে কমান্ড করবেন যে আমি এটা হতে চাই, আমার একটা 5 লাখ টাকা বেতনের চাকরি দরকার, ভালো সৎ উপায়, আমার একটা 10 লাখ টাকা বেতনের চাকরি দরকার। ব্রেনকে কমান্ড দিবেন যে আমি এই কোর্সগুলো করতে চাই, আমি এই পজিশনে যেতে চাই। ব্রেনকে কমান্ড দিলে হবে কি, আমরা যেটা বুঝি যে ব্রেনের ভিতরে ডেনড্রাইট তৈরি হয় নাকি, ভুল হলে সংশোধন করে দিন। তো এটা হবে কি যে আপনার ব্রেন এটাকে নিতে নিতে একটা সময় আপনি যখন কাজ করবেন না, ব্রেন কিন্তু আপনার একটা কাজ করবে, আপনাকে ওই জায়গায় নিয়ে যাবে যে হ্যাঁ তুমি এটা করো, এক্স তুমি এটা করো, ওয়াই তুমি এটা করো। দেখবেন একটা পজিটিভ ভাইব্রেশন আপনি চলে আসবে, পজিটিভ সারাউন্ডিংসের মধ্যে আপনি চলে আসবেন। আপনি যেদিকে যাবেন দেখবেন যে আপনি যেটা চাইতেছিলেন কোনো না কোনো হইতে সেটা আপনার সামনে চলে আসছে, শুধু প্রচেষ্টাটুকু বাকি। এটা অবশ্যই করবেন, পজিটিভ কমান্ড ব্রেনকে দিবেন, নেটওয়ার্কিং করবেন, পজিটিভ নেটওয়ার্কিং। আর যাই করেন আর নাই করেন, সিনিয়রদের দেখলে সালাম দিবেন। আমাদের দেশে আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতা দিয়ে আমি দেখেছি, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে কিন্তু এটিকেটের অনেক ট্রেনিং করানো হয়, ইউনিভার্সিটিতে করানো হয়। আমি বিশ্বাস করি অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে এগুলোকে ইমপ্লিমেন্ট করার দরকার আছে, কারণ ম্যানারের অনেক সমস্যা আছে। আমার কাছে অসংখ্য মেসেজ আসে, কোনো গ্রেটিংস নাই, কিছু নাই, আমি তাকে চিনি না, সে আমাকে প্রশ্ন করে জাজ করতেছে, আমি দেখা গেলো একটা মিটিংয়ে বা এক্সিকিউটিভদের সাথে ব্যস্ত, আমি রিপ্লাই করতে পারতেছি না, সে আমাকে চার্জ করতেছে। তো এই জিনিসগুলো ইন্ডাস্ট্রিতে আমাদের ট্রেনিং করানো উচিত। যদি কোনো ইনস্টিটিউটের সিনিয়র কেউ আমাকে এইটা শুনে থাকেন আজকের এই সেশনটা, অবশ্যই আপনাদের এক্সিস্টিং স্টুডেন্টকে এটিকেট এবং এটিকেটের উপরে অবশ্যই ট্রেনিং করাবেন
তাদেরকে বুঝতে শিখাবেন যে আপনার সিনিয়র যে তার সাথে কথা বলতে গেলে কীভাবে তাকে একটা ইমেল থ্রো করতে হবে, একটা টেক্সট করতে গেলে কীভাবে থ্রো করতে হবে। আপনারা যারা গ্র্যাজুয়েশন করে ফেলছেন, আপনারা সামনে আগাবেন, আপনাদেরকে এটা মেনটেন করতে হবে। আর ইন্ডাস্ট্রির জুনিয়র যারা আছেন, এখনও পড়াশোনার মধ্যে আছেন, সিনিয়রদের দেখলে অবশ্যই চেষ্টা করবেন তাদের সাথে কথা বলার, এড়ায় না যাওয়ার, সালাম দেওয়ার, বা আপনার দিক থেকে যেটা হয়, অনেক ক্লোজ ভাই বন্ধু থাকতে পারে, যেভাবে হোক তাদের সাথে কথা বলার, শত ব্যস্ততার মাঝে সিনিয়রদের হবে যেটা আপনার জুনিয়র আছে তার সাথে সুন্দরভাবে কথা বলা, তাকে একটু সময় দেওয়া, সে যদি কোনো পরামর্শ চায় তখন না পারলে পরে দেওয়া, বা তাদেরকে অ্যাভয়েড না করা। এই ইন্ডাস্ট্রিতে সবাই দূরে চলে যাবে, আপনারাই কিন্তু একটা সময় এই শৃঙ্খলার মধ্যে কাজ করবেন। আরেকটা প্রশ্ন একটু বলি, খোরশেদ আজম ভাইয়া ব্যাচেলর শেষ করার পরে এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিজাইনের পর মাস্টার্স করতে চাই, এই খুব সুন্দর এই সেক্টরটা, তবে জব অপরচুনিটি অ্যান্ড প্লেসমেন্ট সম্পর্কে যদি বলতেন। খোরশেদ আজম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি খুবই খুশি এমন একজন পেলাম যিনি ম্যানুফ্যাকচারিংয়ে যাওয়ার পরে তার জব সেক্টর দেখেন। আপনি যদি ভালো বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেন, আপনাকে জব খুঁজতে হবে না। ওই বিশ্ববিদ্যালয়তে যাওয়ার আগে তাদের অ্যাফিলিয়েশনগুলো দেখবেন যে তারা কোথায় কোথায় অ্যাফিলিয়েটেড আছে, এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পরে তাদের কিছু ইন্টারনাল রিকমেন্ডেশন হয়। আমি বিশ্বাস করি যদি এটা করতে পারেন, আপনি যদি ওখানে ভালো কিছু দেখাতে পারেন, চাকরি নিয়ে চিন্তা করতে হবে না আপনাকে, কেউ না কেউ আপনার জন্য অফার করবে, আমি বিশ্বাস করি। তো আপনার জায়গাটা ঠিক করতে হবে। ধন্যবাদ খোরশেদ। শাহরিয়ার শাহরিয়ার, ধন্যবাদ আপনার কমেন্টসের জন্য। শাহরিয়ার লিখেছে, ভাইয়া এনডি লেভেল 3 এর পর দেশে আর বিদেশে অপরচুনিটি কি, আর কোনটা ভালো, হয় দেশ না বিদেশ, দুইটারই সম্পর্কে জানাবেন প্লিজ। এখন তো একটা ডায়লগ মনে পড়ে গেল, চলে যাব বিদেশে। এখন যেটা হোক, আমি কিন্তু দুইটারই কথা আপনাকে বলে গিয়েছি শাহরিয়ার, কিন্তু তার আগে আপনাকে বলতে হবে আপনি ম্যানুফ্যাকচারিংয়ে যাবেন না মেইনটেনেন্সে যাবেন। আপনি যদি আমাকে শুনতে পেয়ে থাকেন তাহলে কমেন্টে রিপ্লাই করুন যে আপনি মেইনটেনেন্সে যাবেন না ম্যানুফ্যাকচারিংয়ে যাবেন। যদি মেইনটেনেন্সে যান সেক্ষেত্রে এক ধরনের গাইডলাইন হবে, যদি ম্যানুফ্যাকচারিংয়ে যান সেটার গাইডলাইন অন্যরকম হবে। তবে যেহেতু বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি নাই বললেই চলে, আমাদের কিছুই নাই। কিছুদিন আগে থেকে দেখলাম ধূমকেতু এক্স নামে একটা বাংলাদেশের প্রথম অ্যারোস্পেস কোম্পানি, তারা কাজ করা শুরু করেছে। তো হয়তোবা তারা যখন এস্টাবলিশড হবে, হয়তোবা আপনাদের অ্যারোস্পেসের উপরে সেখানে অনেকগুলো সুযোগ থাকবে। এই মুহূর্তে ম্যানুফ্যাকচারিং বা কোনো কিছুতে আপনাদের বাংলাদেশে নাই, তো সেক্ষেত্রে ম্যানুফ্যাকচারিংয়ের ইন্টারেস্ট থাকলে অবশ্যই বাইরে। আর যদি মেইনটেনেন্সের জন্য চান তাহলে এনডির পরে HNDও করতে পারেন, অথবা 147-এর এক্সাম দিতে পারেন, অথবা 147-এর ফুল কোর্স করতে পারেন। ঠিক আছে, আপনি যেটা শিখেছেন এটা আপনার একটা টেকনিক্যাল ডিগ্রি, এটার অ্যাভিয়েশনের খুবই দরকার। আচ্ছা, শাহরিয়ার ব্যাক করেছে, লিখেছে ম্যানুফ্যাকচারিংয়ে যাবে, তাহলে অবশ্যই আপনাকে অ্যাব্রোডে চলে যেতে হবে, কারণ ম্যানুফ্যাকচারিং এখানে পড়তে গেলে আছে আমাদের বঙ্গবন্ধু ইউনিভার্সিটি অফ এভিয়েশন, বঙ্গবন্ধু এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটি, ওটা পড়তে পারবেন। কিন্তু ওখানে তো আবার অ্যাডমিশনটা দিতে হয়, হয়তো সেশনও চলে গেছে। তো যদি ওখানে সুযোগ না হয় আপনি অবশ্যই বাইরে দেখেন এবং ট্রাই করবেন। কয়েকটা দেশের নাম আমি বলতে চাই না, কারণ আমি অনেক ইন্ডাস্ট্রিতে তো লাস্ট 10-11 বছর আছি, অনেক এক্সপিরিয়েন্স বা যে ক্ষুদ্র এক্সপিরিয়েন্স যেটা আছে অনেকেই কিন্তু নক করে। কিছু কিছু মানুষ এমন জায়গায় পড়তে গিয়ে আটকে গেছে, তাদেরকে বোঝানো হয়েছে ইটস ম্যানুফ্যাকচারিং, তারা এখন দেখতেছে তাদের সিলেবাসটা টোটালি মেইনটেনেন্স। চায়নাতে 1-2টি ইউনিভার্সিটি তেমন হচ্ছে, এবং তারা আমার সাথে কনসাল্ট করেছে, আমি বলেছি তোমরা কথা বলো, অথরিটিকে তারা জানিয়েছে, অথরিটি বলেছে কোর্সের নামই চেঞ্জ করে ফেলবে, এবার তারা এটাকে মেইনটেনেন্সই করবে, কারণ কারিকুলামের মধ্যে কোনো ম্যানুফ্যাকচারিংয়ের কিছু নাই। তো যারা অ্যাব্রোডে যেতে চান অবশ্যই প্রেফার করব USA, UK, কানাডা, অস্ট্রেলিয়া অর ইউরোপের কোনো দেশ। এর বাইরে কোনো দেশে আপনার এয়ারস্পেসের জন্য যেন না। আর যদি মনে হয় যে না আমার একটু ফাইন্যান্সিয়ালি সলভেন্ট না, তাহলে আপনি মালয়েশিয়া যেতে পারেন, কিন্তু সেখান থেকে পড়ে অবশ্যই টার্গেট রাখবেন যে আপনি ইউরোপের দিকে ঢুকে যাবেন। আর যদি আরও মালয়েশিয়াতেও যে খরচ, আপনি যদি পর্তুগালে পড়তে যান একই ধরনের টিউশন ফি লাগবে, আপনি যদি মাল্টাতে পড়তে যান একই ধরনের টিউশন ফি লাগবে। এখন অ্যাডভান্টেজটা কোথায় জানেন? অ্যাডভান্টেজ হলো আপনি যদি পর্তুগালে বা মাল্টাতে পড়েন, আপনি কিন্তু ইউরোপের যে কারিকুলাম বা ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। এটার অনেক বড় অ্যাডভান্টেজ আছে, যেমন আমরা কিন্তু অনেকেই বাইরে সেটেল ডাউন হতে চাই ফ্যামিলি সহ। তো আপনি যখন একটা মাল্টা থেকে ব্যাচেলার্স করবেন মাত্র 2000 ইউরো মেবি টিউশন ফিস, বা ডেনমার্ক থেকে করবেন, অনেক জায়গায় আবার ফ্রিও করা যায়। তো হাঙ্গেরিতে অনেকগুলো স্কলারশিপ দেয়, তো এগুলোর অনেক সেশন থাকে ব্যাচেলার্স, মাস্টার্স, PhDতে। তো
তো যদি অল্প টাকায় ইউরোপ থেকে করা যায়, আপনি ইউরোপে সেটেল হয়ে যাওয়ার একটা সুযোগ থাকবে। ওখানে ব্যাচেলার্স করলেন, অন্য জায়গা থেকে মাস্টার্স করবেন, পিএইচডি তো অবশ্যই ফুল ফান্ডেড করবেন। এবং আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করব, আপনারা যদি আমাকে শুনতে পেয়ে থাকেন, 100 জনের মধ্যে অ্যাটলিস্ট 25% লোক চেষ্টা করবেন পিএইচডি করার। কারণ আপনি যখন পিএইচডি করবেন, মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারের যে ক্যারিয়ার প্ল্যাটফর্ম, সেটা এক ধরনের, যে পিএইচডি করে যে প্রফেসর আর ইউনিভার্সিটি বা তার যে নেটওয়ার্ক, সেটা ডিফারেন্ট প্ল্যাটফর্ম। তো হবে কি যে প্রত্যেকের জায়গা থেকে ডিফারেন্ট কিছু করার চেষ্টা যদি করেন, একদিকে না গিয়ে হবে কি, আপনার একটা কমিউনিটি হতে পারবেন এবং একটা সময় কি একজন একজনকে হেল্প করতে পারবেন। সবাই যদি একদিকে ঝাঁপাই পড়েন, তাহলে তো অন্য রুটগুলো কি হবে? ঠিক আছে, এই জন্য ফোকাসটাকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে আপনারা একটু চেষ্টা করুন। আর ইন্ডাস্ট্রি রিকগনাইজ যে কোর্সগুলো আছে, ইকাও, এটা যেমন ধরেন আপনি সেফটি ম্যানেজার, তাহলে অসংখ্য সেফটির কোর্স ইকাও করায়, এটাও করায়, সেখান থেকে করবেন। আপনি ইন্ডাস্ট্রির যে নলেজ বা যে ট্রেনারগুলো থাকবে, আপনি একদম অ্যাকচুয়াল এনভায়রনমেন্ট পাবেন, যে আপনার মানে ক্যারিয়ারটা অনেক ইজি হয়ে যাবে। আপনার যেখানে চাকরি করবেন সেখানের কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। এখন মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং যারা ব্যাচেলার্স পড়তে চান ইউকেতে, তার কয়েকটা প্রতিষ্ঠানের নাম আমি একটু বলে দিই আপনাদেরকে। কিংস্টন ইউনিভার্সিটি আছে, যেখানে আপনি মেইনটেনেন্স পড়তে পারেন, টপ আপ করা যায়। ইউনিভার্সিটি অফ হাইল্যান্ড অ্যান্ড ইসল্যান্ড আছে, তারপরে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস আছে, সলিহুল কলেজ আছে, আর একটা আছে নিউক্যাসলস কলেজ। এই 5টাতে আপনি এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং করতে পারেন। এখানে মোটামুটি সবাই ভালো রিকগনাইজ, এটা জানে। আর যারা লাইসেন্সে ডিরেক্টলি চলে আসতে চান, তারা অনফোর্সমেন্ট কোর্স করুন। এরপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, অবশ্যই জানাবেন, পার্সোনালি হোক। আর যেটা লাস্ট রিকমেন্ডেশন, সেটা হচ্ছে নেটওয়ার্কিং তৈরি করা। আপনার ইউনিভার্সিটির সিনিয়র জুনিয়র সবার সাথে একটা সুন্দর নেটওয়ার্ক করা, লিঙ্কডইনে একটা প্রোফাইল তৈরি করা। লিঙ্কডইন এমনই একটা প্ল্যাটফর্ম, সেখান থেকে আপনি আপডেট নিউজগুলো পাবেন সবসময়। ইন্ডাস্ট্রিতে কোনো পরিবর্তন হলে সেটাও জানবেন। কোনো জব সার্কুলার হলে সেই জব সার্কুলারটা অবশ্যই দেখবেন, যে রিকোয়ারমেন্টসটা কী। একটা জিনিস মনে রাখবেন, অযথা কাউকে বিরক্ত না করা। আপনি জানবেন, প্লয়েটলি তাকে সময় দিবেন, অবশ্যই দেখবেন কেউ না কেউ আপনাকে রেসপন্স অবশ্যই করবে। লিঙ্কডইনটা খুবই কমার্শিয়ালি প্রফেশনাল ইউজ করে, আপনি ফ্রেন্ড বানাতে পারেন, কিন্তু কাউকে অযথা ডিস্টার্ব করবেন না। যেটা আপনার না জানলেই নয় বা যেটা দরকার, আপনি তাকে টেক্সট করুন, সময় দিন। সে অবশ্যই প্রফেশনাল, এখানে সবাই আপনাকে ইনফরমেশান দিয়ে হেল্প করবে। শোয়েব আহমেদ আল আশরাফি ভাইয়া, রাশিয়া বা জার্মানি থেকে কেমন? হ্যাঁ, জার্মানি রিকমেন্ডেশন, ইউরোপিয়ান কান্ট্রি, এটা অবশ্যই করতে পারেন। রাশিয়াও রিকমেন্ডেশন করা যায়, কারণ অ্যাভিয়েশন বা এরোস্পেসে ভালো। তবে যদি জার্মানির সুযোগ হয়, আমি অবশ্যই জার্মানিটা প্রেফার করি, কারণ যেটা বারবার বলছি, যে আপনি ইউরোপের দিকে 4 বছর বা 3 বছর এগিয়ে গেলেন, তারপর আপনার লাইফ স্টাইলটা বুঝে ফেললেন, আপনার সেটেল হওয়ার জন্য অনেক কাজে দিবে। ঠিক আছে, যদি কখনো সুযোগ থাকে বাইরের পাসপোর্ট আর্ন করার, অবশ্যই করবেন। এবং তারপরে যদি কখনো সুযোগ হয়, অবশ্যই দেশের সেবায় ফিরে আসবেন, কারণ এই পাসপোর্টটা আপনার আছে, আপনি যখন মন চায় আবার যেতে পারবেন। কিন্তু মনে হয় যে না, আপনার এই যতটুকু আপনি শিখেছেন, আপনি আমাদের দেশের ইন্ডাস্ট্রির জন্য সম্পদ, এখানে আপনি কন্ট্রিবিউট করতে চাইতেছেন বা সেটা আপনার সুযোগ আছে, আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই সেটা করবেন। তো সর্বোপরি লাস্ট যেটা ছিল, সেটা হচ্ছে গিয়ে আমাদের একটা সুন্দর নেটওয়ার্ক তৈরি করা, নিজের কমিউনিকেশান স্কিলসটাকে স্ট্রং করা। যারা বাইরে পড়তে যাবেন, আইএলসের উপরে একটা ট্রেনিং করা। আইএলস অনেক জায়গায় ম্যান্ডেটরি না, অবশ্যই ইংরেজিতে মোটামুটি দক্ষ হওয়া, যাতে আপনি মনের ভাবটা প্রকাশ করতে পারেন, বলতে পারেন। একটা গ্রাজুয়েশন করার পরে কিন্তু মাস্টার্সের জন্য একটা ভালো স্কোরের দরকার হয়, অ্যারাউন্ড 6.5, কোনো অনেক জায়গায় 7ও লাগে। তো এই জায়গাগুলোকে মানে ঠিক রেখে নিজের যে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জায়গা থেকে নিজেকে ডেভেলপ করা, আর সেলফ ডেভেলপমেন্টের মধ্যে সবসময় লেগে থাকতে হবে। সেলফ ডেভেলপমেন্ট হচ্ছে এমন একটা অংশ, আপনি যেমন 2024 এসে iPhone 16 ইউজ করেন, S24 আলট্রা ইউজ করেন, ম্যাকবুক প্রো ইউজ করতে চান M2C-তে, কারণ কি? ইজ ডেভেলপড, টেকনিক্যালি আপডেটেড, আপনার ওইটা ইউজ করতে ভালো লাগবে। তো আপনি যখন একজন পার্সন হবেন, আপনি যদি নিজেকে একটা প্রোডাক্ট মনে করেন, একটা কোম্পানির কাছে গেলেন, সেই কোম্পানি যদি দেখেন আপনার এই অ্যাসেসমেন্টে এই TNA বলে, ট্রেনিং নিড অ্যানালাইসিস, যে আপনার এই ট্রেনিংগুলো নাই, তার মানে আপনি কিন্তু টেকনিক্যালি পিছনে পড়ে গেলেন। এই জন্য সেলফ ডেভেলপমেন্টটা সবসময় রাখবেন, নিজেকে আপডেট রাখবেন ইন্ডাস্ট্রির সাথে নিজেকে আপডেট রাখলে হবে কি, ইন্ডাস্ট্রির যে ডিমান্ড, সেই ডিমান্ডের জায়গায় আপনি সবসময় থাকবেন।
এবং এটা আপনি বুঝবেন। এনডি আর জার্মানিতে সুযোগ আছে? ভালো একটা প্রশ্ন করেছেন। অবশ্যই আছে, আমি বিশ্বাস করি। কারণ এনডি যেহেতু এইচএসসি সমমান, তো সেক্ষেত্রে আপনি জার্মান যে সকল বিশ্ববিদ্যালয়গুলো ব্যাচেলর্স ইন অ্যারোস্পেস বা অ্যারোনটিক্যাল অফার করে, তাদের সাথে আপনি মেল করুন, একটা লিস্ট করুন কোন কোন বিশ্ববিদ্যালয়ে ডিগ্রিটা আছে, সেই লিস্ট অনুসারে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা সুন্দর ইমেল করুন। আপনার কোর্স যদি শেষ হয়ে থাকে, আপনি কী কী কোর্স কমপ্লিট করেছেন, আপনার যদি গ্রেডিং সিস্টেম থাকে, মানে ক্রেডিট সিস্টেম থাকে, তাহলে ক্রেডিটটা কতর মধ্যে কত পেয়েছেন সেটা বলুন, বা যে ডিভিশন সিস্টেম থেকে মেরিট ডিস্টিংশন যেটা আছে সেটা বলুন, ঠিক আছে, কত তারিখে শেষ হয়েছে। এই সব কিছু দিয়ে একটা সুন্দর গোছানো ইমেল আপনি করুন। আমি বিশ্বাস করি যে কয়েকটা ইউনিভার্সিটিতে কন্ট্যাক্ট করলে আপনি একটা পজিটিভ রেসপন্স পাবেন। কারণ হচ্ছে গিয়ে যেহেতু এনডিটা হচ্ছে ইন্টারমিডিয়েট সমমান, সেহেতু ব্যাচেলার্স প্রোগ্রামে আপনি সুযোগ পাবেন। শোয়েব আহমেদ আল আশরাফি, থ্যাংক ইউ আপনাকে এই কমেন্ট করার জন্য। এরপরও যদি যারা লাইভ দেখতেছেন কোনো কমেন্টস থাকে আপনি করতে পারেন, অথবা ইন ফিউচারে আমাকে মেসেঞ্জারে টেক্সট করতে পারেন। গুগলে গিয়ে শুধু আমার নাম লিখলে হবে, মলয়কান্তি বালা। আমাকে ওখানে যোগাযোগ করার জন্য লিঙ্কডইন থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমি অনেক সময় হয়তো বা তাৎক্ষণিক রিপ্লাই করতে পারি না, তার জন্য সরি। তো যখন সুযোগ হবে আমি চেষ্টা করি সবাইকে আনসার করার। আর যদি তার মধ্যেও কাউকে মিস করে যায়, অবশ্যই প্লিজ আরেকটা রিমাইন্ডার দিবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করবো। যেহেতু আমি চাই ইন্ডাস্ট্রিটা অনেক আগাক, বা কারণ প্রত্যেকটা দেশের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি আগালে সে দেশ আগায়, এবং বাংলাদেশ অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি আগে যেখানে ছিল এখন অনেক দূরে চলে এসেছে। এই 2025 সালে বাংলাদেশে আমরা বিশ্বাস করি অনেক অ্যাভিয়েশনে পরিবর্তন হবে। আরও অনেকগুলো নতুন এয়ারলাইন্স বাংলাদেশে আসবে, নতুন 3 থেকে 4টা 145-এর অনুমোদন হবে, 1-2টা 147-এর অনুমোদন হওয়ার সম্ভাবনা আছে। সিভিল এভিয়েশন অনেক কোঅপারেটিভ সব দিক থেকে, সিভিল এভিয়েশনও চায় বাংলাদেশ অ্যাভিয়েশনটা অনেক এক্সপ্যান্ড করুক, এবং যার জন্যই দেখেন আমাদের 3rd টার্মিনাল হয়েছে। 3rd টার্মিনাল হলে ক্যাপাসিটি অনেক বেড়ে যাবে আমাদের। সেক্ষেত্রে দেখা গেল আমাদের গ্রাউন্ড হ্যান্ডেলিং, টেকনিক্যাল পিপল, অপারেশনস, ম্যানেজমেন্ট অনেক মানুষের দরকার হবে, এবং অ্যাকর্ডিং টু দ্য সিএবি চেয়ারম্যান স্যার বলেছিলেন যে অ্যারাউন্ড 5000 পিপল উইল বি রিক্রুটেড 3rd টার্মিনালের জন্য। তো যারা অ্যাভিয়েশনে আসতে চান, এয়ারপোর্টে চাকরির ইচ্ছা আছে, সেখান থেকে আপনারা এটা মনিটরিংয়ে রাখতে পারেন কখন ভ্যাকেন্সিগুলো আসে, সেভাবে অ্যাপ্লাই করতে পারেন। 5000 মানুষের নিয়োগ মানে কিন্তু অনেক বড় একটা নিয়োগ, আপনারা দেখতে পারেন। সাদিক আবদুল্লাহ লিখেছে, এইচএসসির পর সিএবি 147 নিয়ে একটু ডিটেলস বললে ভালো হয় স্যার, বাংলাদেশের পার্সপেক্টিভে। সাদিক আবদুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, একটা সুন্দর প্রশ্ন আপনি করেছেন। বাংলাদেশ সিএবি লাইসেন্স মানে লোকাল লাইসেন্স। আমি একটা কিছুক্ষণ আগে বলে গিয়েছি যে লোকাল লাইসেন্সটা আমাদের সবারই থাকা উচিত, কারণ এটা হচ্ছে আমাদের কী বলা যায়, মানে অ্যাডভান্টেজ। আপনি যারা বাংলাদেশ ত্যাগ করতে চান না, বা দেশে থাকতে চান, বা অনেকে দেশে থাকতে চান না, সবার জন্য এই বাংলাদেশের 147-এর লাইসেন্সটা বা ক্যাবের 147 লাইসেন্সটা, মানে পার্ট 66 লাইসেন্স খুবই গুরুত্বপূর্ণ। আপনি এইচএসসি পাস করলেন, ক্যাবের 147 এখন 2টা প্রতিষ্ঠান আছে বাংলাদেশের, 3টা। এক হচ্ছে বিএটিসি, প্রতিষ্ঠান আছে 4টা। এখন কথা হচ্ছে যে যারা বাইরের মানুষদের পরীক্ষা দেওয়ার সুযোগ দেয় সেটা বলি, একটা করে বলি। বিএটিসিতে আপনি 2 বছরের ফুল কোর্স করতে পারেন, চাইলে পার্শিয়াল মডিউলও এক্সাম দিতে পারেন। সেক্ষেত্রে লাস্ট 1 বছর যাবৎ বিএটিসির কিন্তু অ্যাডমিশন বন্ধ আছে আমি যতটুকু জানি। যদি কেউ আপডেট ইনফরমেশান থাকে প্লিজ শেয়ার করবেন, আর আমি ভুল হলে সেটাকে অ্যাভয়েড করবেন, নাল অ্যাভয়েড করে দেবেন। তো যেহেতু ওনাদের 1 বছর যাবৎ এটা অ্যাডমিশনটা বন্ধ আছে, তো দেখা যাচ্ছে যে অ্যাডমিশন বন্ধের কারণে অনেকেই ডিফারেন্ট জায়গায় ভর্তি হচ্ছে। তো বিএটিসিকে আপনি চুজ করতে পারেন, তাদের সাথে কথা বলতে পারেন। বিএটিসি আপনি পেয়ে যাবেন বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির অপোজিটে। বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির যে হেডকোয়ার্টারটা আমরা মেইন রোড থেকে দেখতে পাই, ওখানে ভিতরে ঢুকলে দেখবেন আমাদের ওল্ড কোয়ার্টারের অপোজিটেই বিএটিসি, যা কেউ বললে দেখিয়ে দিবে। সেকেন্ড, বিএটিসিতে গিয়ে কথা বলে ওখানে ভর্তি হতে পারেন, অথবা সেলফ মডিউল দিতে পারেন। সেকেন্ড এসে হচ্ছে এআইবি, অ্যারোনটিক্যাল ইনস্টিটিউট অফ বাংলাদেশ। অ্যারোনটিক্যাল ইনস্টিটিউট অফ বাংলাদেশ ক্যাব 147 অ্যাপ্রুভড। সেখানে চাইলে আপনি ফুল 2 বছরের কোর্স করতে পারেন, অথবা পার্শিয়াল মডিউল দিতে পারেন। খরচ বিএটিসিতে 9 লাখ প্লাস, আর এআইবি সম্মত 8 লাখ অর সামথিং। আরেকটা প্রতিষ্ঠান আছে এটিআই, এটা চিটাগংয়ে, কিন্তু ওখানে বোধহয় ফুল কোর্স আমার মানে সিভিলিয়ানদের সুযোগ হয় না।
সেক্ষেত্রে ওখানে আপনি পার্শিয়াল মডিউলগুলো দিতে পারবেন। আর বিএস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যারোস্পেস ইউনিভার্সিটি যেটা ছিল, ওখানে আমরা দেখেছি যে এটা বোধহয় নাম আবার পরিবর্তন হয়েছে, যে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি আর সামথিং। এটা সঠিক তথ্য নাই, ভুল হলে এটা আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যে একটাই বিশ্ববিদ্যালয় ওখানে আমাদের সরকারের, তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কিন্তু আরেকটা 2টা বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু যেহেতু 147 নিয়ে বলছি সেজন্য বললাম যে বাংলাদেশ ইউনিভার্সিটি এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি বা বঙ্গবন্ধু এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, যে নামটাই সঠিক হোক, ওই প্রতিষ্ঠানটা কি ওখানে 147-এর অ্যাপ্রুভাল পেয়েছে। কিন্তু ওনারা শুধুমাত্র ইন্টারনাল স্টুডেন্ট যারা ভর্তি হয় তাদের জন্যই মানে 4 ইয়ার্স ব্যাচেলার্স প্রোগ্রামের সাথে ইন্টিগ্রেশন এই কোর্সগুলো দেয়। এখনও বোধহয় বাইরের কাউকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেয় নাই। তো এই যে 3টা প্রতিষ্ঠানের নাম আমি বললাম, 1 2 3 4টা, তো এই 4টে প্রতিষ্ঠানের সাথে আপনারা পার্সোনালি কন্ট্যাক্ট করে ডিটেলসটা নিতে পারেন। ফিউচার যদি বলেন, ইউএস বাংলা আমি বলেছি যে মডিউল কমপ্লিট করলে আপনাকে 90,000 টাকা অফার করছে। দেখেন, পর্যাপ্ত ম্যান পাওয়ার তৈরি হচ্ছে না বিধায় ইউএস বাংলা কিন্তু অনেক মানুষকে ঠাকুর ইনস্টিটিউট অফ ইন্ডিয়াতে পাঠিয়েছে ট্রেনিং করার জন্য, এবং এটার পরে কিন্তু অনেকেই পার্সোনালি সেখানে ট্রেনিং করতে গিয়েছে। কারণ ইউএস বাংলার যেভাবে ফিলিট এক্সপানশন হচ্ছে, গতকাল দেখলাম যে তাদের 24টা এখন এয়ারক্রাফট, মানে লার্জেস্ট প্রাইভেট এয়ারলাইন্স ইন দ্য বাংলাদেশ, যেখানে হোয়াইট বডি আছে, ন্যারো বডি আছে। তো তাদের যে পরিমাণ ম্যান পাওয়ার দরকার তারা পাচ্ছে না বিধায় কিন্তু তারা নিজেরা বাইরে পাঠিয়েছে ট্রেনিং করানোর জন্য। তো যদি আপনারা এই কোয়ালিফিকেশানগুলো তৈরি নিয়ে আসতে পারেন ইন্ডাস্ট্রিতে, তা আমি মনে করি একটা ভালো ফিউচার তো অবশ্যই আছে। এটা তো প্রেডিক্টেবল, যেটা আপনি নিজেও দেখতে পারতেছেন। আবার অনেক সময় দেখা যায় যে না, কোনো কারণে এটা ইন্ডাস্ট্রি ক্রস করলো, সেক্ষেত্রে আবার জটিলতা হতেই পারে। তো 100% আপনাকে কখনোই বলা যাবে না যে সব কিছু আপনার মনের মতো হবে, বাট চেষ্টা করতে হবে, সময় অনুসারে সিদ্ধান্ত নিতে হবে। সাদিক, আপনাকে ধন্যবাদ। আরও যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আমরা খুব অল্প সময়ের মধ্যে লাইভটি শেষ করব, অলরেডি 1 ঘন্টা হতে আসলো। তো নেটওয়ার্কিং নিয়ে বলছিলাম, নেটওয়ার্কিংটা অবশ্যই করবেন, এবং যেখানেই যান আপনার প্রফেসর, আপনার ইউনিভার্সিটির সিনিয়র জুনিয়র ফ্রেন্ড সার্কেল বা ডিফারেন্ট ইউনিভার্সিটির কোনো ইভেন্ট হয়ে সেখানে গেলে নেটওয়ার্কিংটা অবশ্যই করবেন, কারণ এই নেটওয়ার্কিংটাই আপনাকে একসময় একটা ক্যারিয়ারে বুস্ট দিতে পারে। ঠিক আছে, আর সবসময় ইন্ডাস্ট্রিতে আপডেট থাকবেন, নিজেকে আপডেট রাখবেন, রেগুলেশন সম্পর্কে আপডেট রাখবেন। আমি আজকে যে তথ্যগুলো দিচ্ছি এটাকে আপনি অন্ধ বিশ্বাস করবেন না, আপনি নিজেকে ওইগুলো অ্যাসেসমেন্ট করবেন। আপনার হাতে যত গুগল আছে আপনি চাইলেই সার্চ করতে পারেন, সব কিছু মানে আপনার হাতের নাগালে। সব কিছু অ্যাসেস করার পরে যেটা আপনার ভালো মনে হবে সেই দিকে আপনি অবশ্যই জানাবেন। আর আপনাদের এই পথ চলার পথ হিসাবে আমি থাকবো সবসময়। সজীব দাস লিখেছেন, লাভ ফ্রম চাঁদপুর স্যার। থ্যাংক ইউ সজীব দাস ভাই, আপনার এই মূল্যবান কমেন্টসের জন্য। শত ব্যস্ততার মাঝে আমাদেরকে কমেন্টস করেছেন। তো বাংলাদেশ অ্যাভিয়েশন অনেক দূরে যাবে এই প্রজন্ম বা আপনাদের পরবর্তী প্রজন্মের হাত ধরে। আজকে আমি আমার জায়গা থেকে যতটুকু পারছি ততটুকু সময় দিয়ে আপনাদেরকে তথ্য দিয়ে গাইড করার চেষ্টা করছি। হেল্প বলবো না, এটা গাইডেন্স। তো আপনারা যখন একটা জায়গায় যাবেন, আপনাদের প্রতিও আমাদের অনুরোধ থাকবে, আপনারা যে জিনিসটা জানবেন যেটা পজিটিভ হয় অবশ্যই আমাদেরকে জানাবেন, কারণ আমরা অ্যাভিয়েশনে এখন অনেক পিছিয়ে, টেকনোলজিতে অনেক পিছিয়ে। আপনারা বিভিন্ন জায়গা থেকে পাস করুন, ভালো কিছু করুন, ইনভেস্টর হন, বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি গড়ে তুলুন। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কথাই যদি চিন্তা করি, এয়ারবাস 320 ডোর সেখানে তৈরি হয়। তারা এখন প্লেন তৈরি করতেছে, তারা বড় বড় এয়ারক্রাফট এয়ারবাসের সাথে মিলে তৈরি করতেছে। তো সেই দিক থেকে দেখলে কিন্তু আমরা অনেক পিছিয়ে। আমাদের কিন্তু ছোট্ট একটা মানে নাট বোল্ট তৈরি করার মতো অ্যাবিলিটি এখনো হয় নাই। তো আজকে হয়নি তো কি হয়েছে, তাহলে কি আমরা হতাশ? না, হতাশ না। 2025-এ হয়নি, 2050-এ হবে না, এটা কে বলতে পারে বলুন? 2075-এ হবে না, এটা কে বলতে পারে? ঠিক আছে, 2099-তে হবে না, এটা কে বলতে পারে? আমি পারি নাই, আপনি পারবেন। আপনি না পারলে আরেকজন পারবে, কেউ না কেউ করবে। এই ইন্ডাস্ট্রিতে তো আমরা দেখতেছি, দেখেন সিঙ্গাপুর এয়ারলাইন্স কি করে। সিঙ্গাপুর এয়ারলাইন্স কয়দিন আগেও দেখলাম যে এত প্রফিট করেছে, 8 মাসের বেতন দিয়ে দিয়েছে সবাইকে এক্সট্রা। ইমিরেটস কি করে, 8 মাসের বেতন দিয়ে দিয়েছে। তো বাংলাদেশের এন্টারপ্রেনার যারা আছে এবং আপনারা যারা আমাকে শুনছেন, আপনারাও একসময় হয়তো বা অনেক বড় ইনভেস্টর হবেন। আমি বিশ্বাস করি অন্য ইন্ডাস্ট্রিতে যেমন ইনভেস্ট করেন, এই ইন্ডাস্ট্রিতে দক্ষ লোক দিয়ে বুঝে গ্লোবাল অ্যাভিয়েশন কি ডিমান্ড করে সেটা বুঝে ইনভেস্ট করুন। ইন্ডাস্ট্রি আপনাকে খালি হাতে ফেরাবে না।
যদি আপনি এটাকে মেনটেন করতে পারেন, ইন্ডাস্ট্রি আপনাকে খালি হাতে ফেরাবে না। বাট অ্যাভিয়েশনে একটু সময় লাগে, একটু লং টাইম না হলে অ্যাভিয়েশন থেকে সহজে রিটার্ন মানিটা আসে না। তো সেই জায়গা থেকে আমি যেটা বলতে চাই, আপনারা ইনভেস্টর হবেন, আপনারাই বাংলাদেশে বোয়িংকে নিয়ে আসবেন, বোয়িংয়ের ডাইরেক্টর হবেন, এয়ারবাসের ডাইরেক্টর হবেন। শুধু বোয়িং এয়ারবাস কেন, আরও অসংখ্য কোম্পানি আছে। এরপরে ড্রোন কোম্পানি আর্চার এখন বড় বিশাল আকারে যাচ্ছে, লিলিয়াম অনেক বড় হচ্ছে। আপনি ইউএভি নিয়েও পড়াশোনা করতে পারেন, এটা আমি বলার মধ্যে ভুলে গেছি, ঠিক আছে। আনম্যান্ড যে ভেহিকলসগুলো নিয়ে পড়াশোনা করানো হচ্ছে, ড্রোন নিয়ে পড়তে পারেন। সিদ্দিক শাহরিয়ার নাইম, স্যার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিসেন্টলি অ্যাপ্রেন্টিসশিপ মেকানিকের সার্কুলার দিয়েছে, আমি সেখানে অ্যাপ্লাই করেছি এবং এক্সাম দিব। কংগ্রেচুলেশনস স্যার, বিমান এর এই অ্যাপ্রেন্টিসশিপ ইঞ্জিনিয়ারিংয়ের ফিউচার নিয়ে যদি বলতেন কাইন্ডলি। সাদিক শাহরিয়ার নাইম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই কমেন্টসটি করার জন্য। আপনি যে স্পৃহা থেকে, নিজের আগ্রহ থেকে যে কাজটি করেছেন, আপনাকে আমি অভিনন্দন জানাতে চাই। অবশ্যই এটা ভালো প্রোগ্রাম, কারণ আপনি যদি একজন লাইসেন্সড ইঞ্জিনিয়ার হতে চান, একদম 147 কোর্স করেন, যদি বাংলাদেশেও করেন, সব মিলে আপনার টিউশন ফি 9 লক্ষ টাকা। তারপরে আপনি ধরেন একটা টাইপ করবেন 6 লাখ 7 লাখ টাকা, 6 লাখ ধরেন 16 লক্ষ টাকা। এসওজিটি করবেন, সেটাতে ধরেন আরও 15 লক্ষ টাকা, 16, 15, 31 লাখ টাকা। আর আপনি যদি বিমানে করেন, সেটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন। এটা একটা অপরচুনিটি, এটা আপনি কেন নেবেন না? আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনি সুন্দর করে পড়েন, ভালো প্রিপারেশন নেন যেন আপনার হয়। আপনার যদি মনে হয় যে না, বিমানে অনেকে জয়েন করতে চায় না, আমরা এটা জানি, কারণ বিমানের স্যালারিটা অনেক কনজাস্টেড হয়। যেমন মেকানিক হিসাবে হয়তো বা 40-45 বা 36 এরকম পাবেন, ওভার টাইম দিয়ে একটু বেশি হতে পারে, কিন্তু একই জায়গায় আপনি ইউএস বাংলায় 90,000 টাকা পাবেন। বাট এই যে অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামে আপনাকে পুরা তৈরি করে নিবে, আপনার প্র্যাকটিক্যাল ট্রেনিং, থিওরিটিক্যাল ট্রেনিং যা লাগে সব দিয়ে আপনি একটা ফ্রি কোর্স পেয়ে যাচ্ছেন একটা সরকারি প্রতিষ্ঠানে। এবং বিমান বাংলাদেশে এমন একটা প্রতিষ্ঠান, শেখার অনেক সুযোগ আছে। বিমানের ফ্যাসিলিটি কিন্তু অনেক ডেভেলপড। বিমানে যারা কাজ করে তারা হাই স্কিল্ড মানুষ, বিশ্বাস করেন। আমি যখন মেকানিক ছিলাম, আমার সাথে আমার যে সিনিয়র ভাইয়েরা ছিল, অনেকেই বাংলাদেশ বিমানে জব করে, এখন নাম বলবো না, কিন্তু আমি দেখেছি তারা ফাইনেস্ট মেকানিক, ফাইনেস্ট ইঞ্জিনিয়ার। ওনারা যদি ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হয় বা ওনারা যদি শেখায়, খুবই ভালো শেখাবে। কারণ কি, তাদের যে জ্ঞান, তাদের এই জ্ঞানের পরিসীমা খুবই অপরিসীম। তো বাংলাদেশ বিমান শেখার একটা জায়গা, সেখানে ইঞ্জিনিয়ার অনেক দক্ষ হয়, ফ্যাসিলিটি হয়, ম্যানুফ্যাকচারার অ্যাপ্রুভ ট্রেনিং করায়। আমরা যেমন, আমার প্রত্যেকটা ট্রেনিং আমি করেছি 147 থেকে, ঠিক আছে। কিন্তু আপনারা যে ট্রেনিং বিমান পাবেন, বিমান থেকে করলে আপনি ম্যানুফ্যাকচারার অ্যাপ্রুভ ট্রেনিং পাবেন। বোয়িংয়ের কোর্স হলে বোয়িং করাবে ডাইরেক্ট, হয় সিঙ্গাপুর না হলে ইউএসএতে। এয়ারবাসের ট্রেনিং করলে ফ্রান্সে করাবে বা অন্য জায়গায়, কোনো জায়গায় করাবে। তো এই যে কোর্স আপনারা পাবেন দক্ষ ইনস্ট্রাক্টর থেকে, প্র্যাকটিক্যাল, থিওরিটিক্যাল, অল ট্রেনিং, এটা আপনাকে একজন দক্ষ ইঞ্জিনিয়ার হওয়ার জন্য সাহায্য করবে। অবশ্যই আমি আপনাকে সাধুবাদ জানাই, আপনি আগ্রহ দিয়ে করেছেন, এবং আমি বিশ্বাস করি আপনার সুযোগ হোক, আপনার সুযোগ হলে সেটা অনেক ভালো হবে। এবং আমাদের সবার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভকামনা। যদি আপনার সুযোগ হয় আমাদেরকে টেক্সট করে জানাবেন, আমরা আবারও আপনাকে কংগ্রেচুলেশন করব। তো 1 ঘন্টা 6 মিনিট হয়ে গেল। আরও যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু দ্রুত করবেন, 1-2 মিনিটের মধ্যে, মানে 1 ঘন্টা 10-এর মধ্যে আমরা সেশনটা শেষ করতে চাই। আর আজকে একটু আর্লি ছিল তো প্রোগ্রামটা, যার জন্য হয়তো বা একটু অডিয়েন্স কম আছে। বাট যারা পরবর্তীতে লাইভটা দেখবেন, যদি কোনো প্রশ্ন মনে আসে অবশ্যই টেক্সট করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে জানানোর। আর জ্ঞান অর্জনে যতই দূরে যান, চেষ্টা করবেন দেশের সেবায় ফিরে আসার জন্য, বা দূর থেকে হলেও আপনাদের আমাদের যে কমিউনিটি থাকে সেখানে আপনারা থাকবেন। আমাদেরকে বাংলাদেশ কিভাবে ডেভেলপ করা যায়, এভিয়েশন সেক্টরটা, আপনাদের যদি কারো কোনো মতামত থাকে, ইনভেস্টর থাকে, অবশ্যই জানাবেন। বাংলাদেশে এখন অনেকেই এভিয়েশনে ইনভেস্ট করতে চায়। আর যারা ইনভেস্টর আছেন বা ইনভেস্ট করতে চাচ্ছেন, দক্ষ লোক যারা ডেডিকেশন দিয়ে কাজ করতে চায়, অনেস্টলি দিয়ে কাজ করতে চায়, তাহলে তাদেরকে রিক্রুট করুন, বিশ্বাস রাখুন তাদের উপরে। গ্লোবাল এভিয়েশন যেভাবে স্ট্যান্ডার্ড ফলো করে, তাদেরকে করার সুযোগ দিন, ওপেন হ্যান্ডস দিয়ে কাজ করতে দেন, আপনার বিজনেস অবশ্যই ভালো হবে। আর আমরা বিশ্বাস করি যে লেগে থাকলে সব কিছুই সম্ভব, ব্যবসা বলেন, শিক্ষা বলেন, অধ্যাপনা বলেন। তন্ময় ইসলাম, আপনার সাথে একটু ইনবক্সে কথা বলবো। ঠিক আছে, আপনি আমাকে ইনবক্সে টেক্সট করে রাখেন, আমি সেশন শেষ করার পরে আপনার সাথে কথা বলার চেষ্টা করছি।
আরও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। আর ক্যারিয়ার ডেভেলপমেন্টটা অবশ্যই মাথায় রাখবেন, আমি আবারও রিপিট করলাম, কারণ এটা আপনার পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য। আর যে কথাই বলুক, সব কিছু করার মূল নায়ক কিন্তু আপনি নিজে। আমি যদি আমারটা বলি তাহলে আমি, ডোন্ট ট্রাস্ট ইউনিভার্সিটি, ডোন্ট ট্রাস্ট অ্যান অর্গানাইজেশন, ট্রাস্ট ইউরসেলফ। আপনি যদি পাখি হয়ে থাকেন, আপনি আপনার গাছের ডালটাকে বিশ্বাস করবেন না, আপনার কনফিডেন্স থাকবে আপনার ডানার উপরে। তো আপনি যে শেখাটা শিখবেন সেটা আপনার মধ্যে রাখবেন, যে হ্যাঁ আমি এটা শিখছি, এটা ইন্ডাস্ট্রির রিকোয়ারমেন্টস আছে, ইন্ডাস্ট্রি আমাকে রিকগনাইজভাবে পড়াচ্ছে, আমি এটাকে ইউটিলাইজ করতে পারবো। ইউটিলাইজ করার অনেক জায়গা আছে, পৃথিবী অনেক বড়, অসংখ্য অর্গানাইজেশন আছে, পার্ট 21 আছে, পার্ট 147 আছে, 145 আছে, পার্ট এম আছে, ক্যামো আছে, যে কোনো জায়গায় আপনাকে ইউটিলাইজ করার সুযোগ পাবেন। ইভেন অনেকে অ্যানালিটিক্যাল পড়তে আসছেন যাদের আবার সফটওয়্যারের প্রতি ইন্টারেস্ট, ঠিক আছে, আপনার সফটওয়্যার নিয়ে পড়ুন না, সিএসসির কি অবদান নাই? দেখেন এখন সব ডিজিটাল ককপিট হয়ে গেছে, তাই না? হাইড্রোলিক সিস্টেম আমরা এখন ইলেকট্রিক্যালি অপারেট করি, যেটা এয়ারবাসে করা হয়। তো এই যে সিস্টেমগুলা, এই সব কিছু মানে আপনার যে চিন্তা চেতনা, এটা আপনার থেকেই প্রতিফলিত হবে। আপনার অন্তরের ক্ষুধাটা, সেটাকে এক্সপ্লোর করে যে ক্ষুধা নিবারণের জন্য কোন প্রতিষ্ঠানটা বেটার, সেখানে গিয়ে নিজেকে ইন্টারনালি আবিষ্কার করে সেটাকে ইউটিলাইজ করার চেষ্টা করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। অনেকেই সময় দিয়েছেন, অনেকেই প্রশ্ন করেছেন, অনেকেই অনেক সময় নষ্ট করে আমাদের এই ভিডিও দেখছেন। তো আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আজকের মতো হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বিদায় নিচ্ছি। আমি এখন এয়ারপোর্টেই আছি, আমার অফিসে। আমার অফিস কলিগদের অনেক সহযোগিতা ছিল আজকের এই প্রোগ্রামটি করার জন্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পথযাত্রার সাথে অনেকেই হবেন ভবিষ্যতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি। আমি কান্তিবালা। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। আপনাদের শুভাকাঙ্ক্ষী এবং আপনাদের পাশে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে আমার। বাংলাদেশ এভিয়েশন অনেক দূর এগিয়ে যাক, বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাক, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি।